নিপা। 3 মাস পর। তীব্র শুভর সামনে দাঁড়িয়ে আছে। কিছু বলবে বলবে করেও বলছে না। শুভ তীব্রর ব্যাপারটা খেয়াল করে নিজে থেকে বলল, কিছু বলবি? হুম। তাহলে বল। এমন ছটফট করছিস কেন? তোকে কেমন অস্থির অস্থির লাগছে? কি হয়েছে বল। শুভ, অনেক দিন ধরেই তোকে একটা কথা বলতে চাইছি কিন্তু পারছি না। কেন? সাহস হচ্ছে না তোকে কথাটা জানানোর। তুই কিভাবে রিয়েক্ট করবি তা ভেবেই ভয় লাগছে। আমি তো আর বাঘ ভাল্লুক না, আমাকে ভয় পাওয়ার কি আছে? তুই আমাকে ছোট থেকে চিনিস। এত ভয় না পেয়ে কি বলবি তা বলে ফেল। এতদিন তীব্র আর সাজ ওদের সম্পর্কের কথা সবার থেকে লুকিয়ে এসেছে, কিন্তু এখন শুভর সামনে দাঁড়াতে তীব্রর নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে। অপরাধী লাগছে নিজেকে। শুভ তীব্রকে এত বিশ্বাস করে আর তীব্র শুভকে অন্ধকারে রেখেছে। এখন যদি ওদের দুজনের সম্পর্কের কথা তীব্র নিজে শুভকে না জানায় আর শুভ তা অন্য কারো থেকে জানতে পারলে তাহলে শুভ অনেক রাগ করবে আর ভীষণ কষ্টও পাবে। তাই তীব্র ঠিক করে যা হবার হবে সে নিজেই শুভকে সব জানিয়ে দিবে। কি হলো, বলবি কিছু? শুভ ধাক্কায় তীব্রর ঘোর কাটল। হ্যাঁ বল, কি হয়েছে? তীব্র, তুই কি নিয়ে এত চিন্তা করছিস বলতো? তোর মনোযোগ কোথায় থাকে? তুই আমাকে কিছু বলতে চাইছিলি, আমি না। ওহ আচ্ছা। শুভ তীব্রর কাঁধে হাত রেখে তীব্রর চোখে চোখ রেখে বলল, কি হয়েছে তোর, বল আমাকে। তুই কি কোনো সমস্যায় পড়েছিস? আলম হোসেন বারান্দায় চেয়ারে বসে আছে। গেট দিয়ে রুনু আর রানা ভেতরে ঢুকল। দারোয়ান প্রথমে ঢুকতে দিতে না চাইলেও পরে ঢুকতে দিল। আলম হোসেন বারান্দায় থেকে ছেলে মেয়ে দুজনকে দেখছে কিন্তু ঠিক চিনতে পারছে না। ওরা ভেতরে এসে এদিক সেদিন তাকাচ্ছে। তনা ওদের ডেকে নিয়ে গেল। কে তোমরা? কোথায় থেকে আসছো? কাকে চাই? রানা ভয় পেল, রুনুর হাত শক্ত করে ধরল। তনা ওদের ভয় কাটানোর জন্য মিষ্টি করে হেসে বলল, ভয় পাচ্ছ কেন আমাকে? আমি তো তোমাদের আপুর মতোই। তোমাদের বড় বোন আছে না? রুনু বলল, আছে, কিন্তু সে আমাদের সাথে থাকে না। তাহলে কোথায় থাকে সে? রুনু চুপ করে রইল। তনা বুঝল এই কথার উত্তর তারা দিতে চায় না। আচ্ছা, এখানে কার কাছে এসেছ তোমরা? সাজ আপার কাছে। ওহ, সাজ তো বাসায় নেই। ভার্সিটি থেকে এখনো আসেনি। তোমরা কি একটু বসবে? সাজ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা, তোমরা সোফায় গিয়ে বসো, আমি একটু আসছি। তনা চলে গেলে রুনু রানা গিয়ে সোফায় বসল। দুজনেই কৌতূহলী চোখে চারপাশটা দেখছে। বেশ অনেকক্ষণ পর সাজ বাসায় ফিরল। ভেতরে ঢুকেই রুনু রানাকে দেখে অবাক হয়ে গেল। তোমরা এখানে? আপা, আপনার সাথে দেখা করতে এসেছি। বাসায় আসলে কেন তোমরা? বাবা কিছু দিন ধরে আপনাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। মায়ের সাথে রাগারাগি করছে, ঠিকমতো খাচ্ছে না, শুধু জেদ ধরে বসে আছে আপনাকে দেখবে। আমি তোমাদের বাসায় যেতে পারবো না। কেন আপা? বাবার উপর অভিমান করে আছেন। এমন করবেন না আপা, মানুষটা আর কয়দিনই বাঁচবে। এমনিতেও স্বাস্থ্য ভেঙে গেছে, এখন যদি জেদ ধরে না খেয়ে থাকে, ঔষধ না খায় তখন। আপনি একটি বার চলুন আপা প্লিজ। সাজ কিছু বলতে নিয়েও তনা এসে যাওয়ায় থেমে গেল। তনা হাসি মুখে কিছু বিস্কিট আর আপেল কেটে নিয়ে ট্রেতে করে নিয়ে আসলো। সাজ, ওরা কে? তোমার সাথে দেখা করতে এসেছে। আগে তো কখনো দেখিনি ওদেরকে। সাজ কি বলে ওদেরকে তোনার সাথে পরিচয় করিয়ে দিবে তা ভেবে পাচ্ছে না। ওরা কি দুপুরে খেয়ে যাবে? না ভাবি, ওরা এখনই চলে যাবে। একটু আগেই তো আসলো,
এখনই চলে যাবে? হুম। কি বললি তুই? তুই যা শুনেছিস। প্লিজ ইয়ার মাথা গরম না করে আমার কথাগুলো বুঝার চেষ্টা কর। শুভ রেগে গিয়ে তীব্রর শার্টের কলার ধরে। তুই আমার বিশ্বাসের মর্যাদা এভাবে করলি? আমি এতদিন তোকে আমার ভাই ভেবে এসেছি তুই। আমি তোর বিশ্বাসের অমর্যাদা করিনি শুভ। আমি সত্যি সত্যিই সাজকে অনেক ভালোবাসি। শুভ রাগের মাথায় তীব্রকে ঘুষি মেরে বসল। একটা কথাও বলবি না। তুই এতদিন সাজের সাথে রিলেশনে ছিলিছি। ও তোর মামাতো বোন হয়। বোন মানে বুঝিস তুই? পাগলামি করিস না শুভ। কি বলছিস তুই এসব? সাজকে আমি ভালোবাসি। আর সে আমার মামাতো বোন। পৃথিবীতে অনেক মানুষই তার মামাতো বোনকে বিয়ে করে। এতে অন্যায় আছে কি? তীব্র আর একটা কথা বললে আমি তোর জান নিয়ে নিব। আমাদের বাড়িতে থেকে তুই এতদিন এসব করেছিস। মা বাবা তোকে কত বিশ্বাস করেছে। আমি মামাকে আমাদের বিয়ের প্রস্তাব দিব। মামা রাজি হলে আমি সাজকে বিয়ে করব। আমি কোনো দিন তোদের বিয়ে মেনে নিব না। কেন মেনে নিবি না? সাজ সম্পর্কে আমার মামাতো বোন হয় বলে। আচ্ছা তাহলে তোকে একটা কথা মনে করিয়ে দেই। সাজ তোর বোন না। সাজের সাথে তোর রক্তের কোনো সম্পর্ক নেই। তীব্রর কথা শুনে শুভ তীব্রকে ঘুষি দিয়ে নিচে ফেলে দিল। আজ তোকে আমি মেরাই ফেলব। সাজ আমার বোন। ওর সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও সাজ আমার বোন। তোর সাহস কি করে হলো আমার সাজকে নিয়ে এসব কথা বলার? শুভ তীব্রকে একটার পর একটা ঘুষি দিতে লাগল। তীব্র ও রেগে গিয়ে শুভকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াল। এতক্ষণ তোকে ভালো করে বুঝাচ্ছিলাম কিন্তু তুই আমার কথা বুঝতে চাইছিস না। আমি পারলে তোদের না জানিয়ে সাজকে বিয়ে করতে পারতাম। সাজ আমার এক কথায় আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যেত। তারপরও তোর আমার বন্ধুত্বের কথা ভেবে আমি সবকিছু তোকে জানিয়ে দিয়েছি। এমনকি মামার কাছেও সব জানাতে চেয়েছি। শুভ এখন এতটা রেগে আছে সে তীব্রর কোনো কথাই বুঝতে চাইছে না। শুভ আবার উঠে এসে তীব্রর কলার চেপে ধরল। তুই আমার সামনে পড়বি না আর কোনো দিন। আমি কিন্তু সত্যি সত্যিই তোকে খুন করে ফেলব। তুমি আমার বন্ধু হওয়ার যোগ্যই না। তুই একটা বেঈমান। তুই আমাদের সবার বিশ্বাস ভঙ্গ করেছিস। তীব্র এবার শুভকে একটা ঘুষি মারল। চাইলে আরও অনেক আগেই এই ঘুষিটা তোকে মারতে পারতাম। কিন্তু আমি তোর লেভেলে নেমে আসতে চাইনি। তুই এখন আমাকে বাধ্য করলি তোর গায়ে হাত তুলতে। আমি কথা দিচ্ছি তোকে আমি সাজকেই বিয়ে করব। দেখি তুই কিভাবে আমাদের বিয়ে আটকাতে পারিস। সবার অনুমতি নিয়ে সবাইকে সাক্ষী রেখে আমি সাজকে আমার করে নিব, দেখি তুই কি করতে পারিস। আলম হোসেন বিকট চিৎকার দিয়ে সবাইকে একসাথে করল। চোখ মুখ লাল করে রাগী গলায় বলছে, এরা আমার বাসায় কেন? কে এদের এখানে আসতে বলেছে? রুনু রানা ভয় কাঁপছে। ওরা ভেবে পাচ্ছে না শুধুমাত্র ওদের বাবার নাম শুনে একজন মানুষ এতটা রেগে গেল কেন। এক্ষুনি ওদের আমার চোখের সামনে থেকে যেতে বল। কার এত বড় সাহস এই ছোট লোকের বাচ্চা দুটোকে আমার বাড়িতে নিয়ে এসেছে? সাজ কাঁদছে। রুনু আর রানার দিকে তাকিয়ে খুব কষ্ট হচ্ছে। কাপা কাপা কণ্ঠে সাজ বলল, বাবা ওদের এভাবে বলছো কেন? আলম হোসেন দ্বিগুণ স্বরে চেঁচিয়ে উঠলেন, একদম তুই আমাকে বাবা বলবি না। ছোট লোকের বাচ্চাকে ছোট লোক বলবো না তো কি বলবো? সাজ্জাদের সাহস কি করে হয় ওর ছেলে মেয়েকে আমার বাড়িতে পাঠানোর? আমি ওর ছেলে মেয়ের ছায়া ও আমার বাড়িতে পড়তে দিব না। সন্ধ্যা ও কিছুক্ষণ আগে বাসায় এসেছে। বাসায় এসেই এসব দেখে সন্ধ্যা হতভম্ব হয়ে দাঁড়িয়ে সব কাণ্ড কাহিনী দেখছে।
এই দুটা ছেলে মেয়ের উপর বাবা এতটা রাগ দেখাচ্ছে কেন তা সন্ধ্যা বুঝতে পারছে না। তনা ও চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছে, কিছুই বুঝতে পারছে না। কোকেয়া বেগম সহ্য করতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। ও কি ভেবেছে? ওর ছেলে মেয়েকে আমার বাসায় পাঠিয়ে ও কি করতে চাইছে? আগের কথাগুলো ও ভুলে যেতে পারলেও আমি কখনো ভুলতে পারবো না। ওর এক পাপ এত বছর ধরে আমার সামনে আছে, আমি ভালো মানুষ বলে ওর মেয়েকে আমার মেয়ের পরিচয় বড় করছি। এর থেকে বেশি আমি আর পারবো না। আলম হোসেন রাগে কাঁপতে কাঁপতে রুনু রানাকে উদ্দেশ্য করে বলল, তোদের বাবাকে বলে দিবি আর কোনো দিন যেন আমার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা না করে। তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওদের কেউ এখান থেকে যেতে বল। সাজ সমানে কাঁদছে। সন্ধ্যা বাবার কথা শুনে কিছু কিছু বুঝতে পারল। কেন তার বাবা ছোট থেকেই সাজকে পছন্দ করত না। সাজ তাহলে ওর নিজের বোন না? সাজ কি তাহলে এই দুজন ছেলে মেয়ের বোন? আলম হোসেন ধপ করে সোফায় বসে পড়ল। রুনু রানা চলে গেছে। আলম হোসেন মাথা হাত দিয়ে বসে আছেন। আজ এত বছর পর সাজ্জাদের নাম শুনে আলম হোসেন নিজেকে ঠিক রাখতে পারলেন না। এই মানুষটার জন্য অনেক বছর আগে সমাজের সামনে উনার মানসম্মান মাটিতে মিশে গেছিল। সমাজ থেকে বেইজ্জত করে বের করে দিয়েছিল। কোনো দোষ না করার পরও আলম হোসেনকে অনেক অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। মিথ্যে অপবাদ ঘাড়ে নিয়ে সোসাইটি থেকে বের হয়ে আসতে হয়েছে। সমাজের ছোট বড় সবার কটু কথা মুখ বুঝে সহ্য করতে হয়েছে। এই ছোট ছোট ছেলে মেয়ের উপর এভাবে রাগ দেখানো ঠিক হয়নি। কিন্তু কি করবেন উনি? হঠাৎ করে ওরা সাজ্জাদের সন্তান, এই কথা শুনেই নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। সাজ দুপুরের পর থেকে রুম থেকে বের হচ্ছে না। তনা, সন্ধ্যা, কোকেয়া বেগম সবাই অনেক ডাকাডাকি করার পর ও সাজ বের হয়নি। রাতে শুভ বাসায় ফিরেছে। আজ বাড়ির পরিবেশটা অনেক থমথমে লাগছে। শুভ নিজের ঘরে যায়। তনা শুভকে দেখে বিচলিত হয়ে ওঠে। কি হয়েছে তোমার? তোমার মুখে এটা কিসের দাগ? কিছু হয়নি তনা। কিছু হয়নি? তাহলে তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার ঠোঁট কেটেছে কিভাবে? কেমন দেখাচ্ছে? তুমি বেশি বেশি ভাবছ। আমি একদম ঠিক আছি তনা। শুভ রুম থেকে শুনতে পেল সন্ধ্যা সাজকে ডাকছে। সাজের ঘরের দরজা ধাক্কানোর শব্দ শুভর রুমে থেকেও শোনা যাচ্ছে। কি হয়েছে সাজের? সন্ধ্যা এভাবে ডাকছে কেন ওকে? তনা আজ দুপুরের কথা শুভকে জানাতে চায়নি, তাই বাধ্য হয়ে মিথ্যে বলল। কি হবে? সাজ হয়তো শুয়ে পড়েছে। এখন সন্ধ্যা গিয়ে ওকে বিরক্ত করছে, তাই সাজ দরজা খুলছে না। সাজ তো কোনো দিন এত তাড়াতাড়ি শুয়ে পড়ে না। আর সন্ধ্যা এভাবে কেন সাজকে ডাকছে? বলতে বলতে শুভ রুম থেকে বের হয়ে আসল। সাজের রুমের কাছে এসে সন্ধ্যাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন সাজকে? ভাইয়া দেখ না, আপু দরজা খুলছে না। কেন? তুমি একটু আপুকে ডাকো না। আপু দুপুর থেকে রুমে দরজা লাগিয়ে রেখেছে। কি বলছিস তুই? কি হয়েছে সাজের? সন্ধ্যা অনেক ভয় পেয়ে গেছে। সাজ যদি কষ্ট সহ্য করতে না পেরে কিছু করে ফেলে। সন্ধ্যা কেঁদে ফেলল। আর দুপুরে বাড়িতে কি ঘটেছে তা শুভকে জানিয়ে দিল। রাগে শুভর চোখ লালবর্ণ ধারণ করল। আমি বাসায় ছিলাম না, আর এতটুকু সময়ে এত কিছু ঘটে গেছে। মিস্টার আলম হোসেন কাজটা একদম ঠিক করেননি। আজ আমি এর শেষ দেখে ছাড়ব। শুভ রেগেমেগে ওর বাবার রুমের দিকে যেতে লাগল। পেছনে পেছনে তনা আর সন্ধ্যাও যাচ্ছে। শুভ আলম হোসেনের ঘরের দরজা সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। রাগে কিরমির করতে করতে চাপা গলায় জিজ্ঞেস করল,
কি বলেছেন আপনি সাজকে? আপনার সমস্যা কি? আমাদের সুখ আপনি দেখতে পারেন না? আমরা ভালো থাকি এটা কি আপনি চান না? ওই বাচ্চা দুটোর সাথে বাজে আচরণ করে কি লাভ হয়েছে আপনার? আলম হোসেন শুয়েছিলেন। শুভর কথা শুনে তিনি উঠে বসলেন। আমি তোমার বোনকে কিছু বলিনি, যার জন্য তুমি এতটা রেগে যাচ্ছ। আপনি একটা অমানুষ। ওই বাচ্চা দুটো তো কোনো অন্যায় করেনি, ওদের কেউ আপনি ছাড়লেন না মিস্টার আলম হোসেন। শুভ, আমি তোমার বাবা। আমার সাথে এভাবে কথা বলা তোমার ঠিক হচ্ছে কি? বাবা? আরে কিসের বাবা আপনি? বাবারা কখনো নিজের সন্তান তো দূর, অন্য কারো সন্তানদেরও কষ্ট দেওয়ার কথা ভাবে না। কিন্তু আপনি নিজে সবসময় আমাদের কষ্ট দিয়ে এসেছেন। আলম হোসেন থমথমে গলায় জিজ্ঞেস করল, আমি সবসময় তোমাদের কষ্ট দিয়েছি? অবশ্যই দিয়েছেন। আপনি কোনো দিন সাজকে আপনার মেয়ে মনে করেননি। সব সময় সন্ধ্যা আর সাজের মধ্যে তফাতে করেছেন। সাজের চোখের সামনে শুধু সন্ধ্যাকেই ভালোবেসে গেছেন। সাজ আমার মেয়ে না, তাই আমি ওকে আমার মেয়ে মনে করতে পারি না। ওর বাবা আমার সাথে এত কিছু করার পরও আমি ওকে আমার বাড়িতে জায়গা দিয়েছি, ওকে মানুষ করে তুলেছি। আমার জায়গায় অন্য কেউ হলে ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিত। একদিনও ওকে চোখের সামনে দেখতে চাইত না। আপনি ওকে আপনার চোখের সামনে রেখেছেন ওর উপর দিয়ে ওর বাবার প্রতিশোধ তোলার জন্য। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। শুভ, আলম হোসেন কি বলছে তার কিছুই সন্ধ্যা, তনা কেউই বুঝতে পারছে না। সাজ যদি শুভর সত্যিকারে বোন না হয়ে থাকে তাহলে সাজকে? আর ওই বাচ্চা দুটোই বা কে? সাজ্জাদ নামের মানুষটাকে, যার নাম শুনেই আলম হোসেন এতটা রেগে গেলেন। এমন অনেক প্রশ্ন তনা আর সন্ধ্যার মাথায় ঘুরপাক খাচ্ছে। ওর বাবা আমার সাথে যা করেছে আমি তা কোনো দিনই ভুলতে পারব না। বাবার অন্যায়ের শাস্তি মেয়েকে দিচ্ছেন কেন? সন্ধ্যা আর চুপ থাকতে না পেরে ওর বাবাকে জিজ্ঞেস করল, বাবা এসব কি বলছো তোমরা? আপুর বাবা কে? আপু কি আমাদের বোন না? শুভ রাগের মাথায় এতক্ষণ অনেক কথা বললেও এখন চুপ করে গেল। তনা আর সন্ধ্যা ও যে সামনে আছে তা শুভ খেয়ালই করেনি। শুভ কিছুতেই সাজের অতীত সবার সামনে আনতে চায় না। ভাইয়া, কি বলছিলে তুমি এতক্ষণ? আমাদের বাবা কি সাজ আপুর বাবা না? কি হচ্ছে এসব? কেউ তো কিছু বলবে আমাকে। সাজের জীবনের এই কালো অধ্যায়ের সূচনা হয়েছিল আজ থেকে ঠিক ২০ বছর আগে। তখন সাজের বয়স ছিল মাত্র ৮ মাস। আলম হোসেন ও সাজ্জাদ হোসেন দুজন খুব ভালো বন্ধু ছিলেন। মাঝে মধ্যে দুজনই একে অপরের বাসায় আসা যাওয়া করত। শুভর যখন ৮ বছর বয়স তখন ওর মা মানে আলম হোসেনের প্রথম স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর আলম হোসেন আর বিয়ে করতে চায়নি। সাজ্জাদ হোসেন অনেক বলেছেন শুভর কথা চিন্তা করে হলেও উনার আবার বিয়ে করা উচিত, কিন্তু আলম হোসেন এসব কোনো কথায় কানে নেননি। উনি ভয় পেতেন শুভর কথা চিন্তা করে এখন উনি আবার বিয়ে করলে তখন যদি দ্বিতীয় স্ত্রী এসে প্রথম পক্ষের সন্তানকে সহ্য করতে না পারে, শুভকে কষ্ট দেয়। কয়েক মাস এভাবেই কেটে গেল। এর মাঝে সাজ্জাদ হোসেন ব্যবসায় বড় ধরনের লস করেন। সমস্ত প্রপার্টি, বাড়ি, গাড়ি সবই হাতছাড়া হতে চলেছিল। এই অবস্থায় তিনি নেশা করতে শুরু করেন। অকারণে স্ত্রীর সাথে ঝগড়া করেন। শেষের দিকে তো এমন অবস্থা হয়েছে সাজ্জাদ হোসেন রোজ রাতে মদ খেয়ে এসে স্ত্রীর গায়ে হাত তুলেন। সাজ্জাদ, কি শুরু করেছিস তুই? মদ খেয়ে এসে মাতলামি করছিস, ভাবির গায়ে হাত তুলছিস, এসব কি? আলম হোসেন সাজ্জাদ হোসেনের সাথে দেখা করতে এসেছিলেন। উনি শুভকে নিয়ে এই শহর থেকে চলে যাবে এটাই জানাতে এসেছিলেন। এখানে এসে দেখে সাজ্জাদ হোসেন উনার স্ত্রীকে মারছেন।
ব্যবসায় লাভ ক্ষতি হতেই পারে, তাই বলে তুই এমন হয়ে যাবি নাকি? মদ ধরেছিস? তোর যে ছোট একটা মেয়ে আছে তার কথা ভুলে গেছিস তুই? ওই মেয়েই একটা কুফা। ওর জন্মের পর থেকে এক এক করে আমার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠেছে। এই মেয়ে আমাকে শেষ করার জন্য জন্ম নিয়েছে। কি বলছিস এসব? তুই পাগল হয়ে গেছিস সাজ্জাদ। তোর মাথা ঠিক নেই। আমার জায়গায় থাকলে তুইও এই কথাই বলতি। আমার সব শেষ হয়েছে, এখন এই দুই মেয়ে মিলে আমার জীবনটাও শেষ করবে। সেদিনের পর আলম হোসেন আর সাজ্জাদ হোসেনের বাসায় এতটা যাওয়া আসা করত না। বলতে গেলে সাজ্জাদ হোসেনের বাসায় যাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিল। আলম হোসেন অনেকভাবে আর্থিক দিক দিয়ে সাজ্জাদ হোসেনকে সাহায্য করেছেন, কিন্তু ভাগ্য হয়তো সাজ্জাদ হোসেনের সঙ্গ দিতে রাজি ছিল না, যার কারণে সাজ্জাদ হোসেনের বাড়িসহ সমস্ত ব্যবসা নিলামে উঠল। সাজ্জাদ হোসেন এক প্রকার অর্ধেক পাগল হয়ে গেলেন। এতদিন শুধু নিজের স্ত্রীকে মারধর করতেন, এখন উনার উপর নানান ধরনের অপবাদ তুলতে লাগলেন। কি বলছো এসব? সাজ তোমারই মেয়ে। আমি ওর মাথায় হাত রেখে বলছি ও তোমার মেয়ে না, ও আমার মেয়ে না। এটা কারো পাপ। এর জন্মের পর থেকেই আস্তে আস্তে আমি শেষ হয়ে গেছি। এটা আমার মেয়ে হলে আমার জন্য দুর্ভাগ্য নিয়ে আসতো না। এটা আমার মেয়ে না। দোহাই লাগে তোমার, এমন কথা বলো না। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার নামে এমন অপবাদ দিও না। সত্যি করে বল, এটা কার পাপের ফল তুই আমার নাম করে পৃথিবীতে এনেছিস? আমি তোকে আমার সংসারে আর রাখব না। তুই একটা চরিত্রহীনা। তোর পাপের কারণে আমার সব কিছু গেছে। আমি তোকে তালাক দিব। সাজ্জাদ হোসেন দিন দিন নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। প্রচণ্ড মানসিক চাপ তিনি নিতে পারছেন না। উনার সবকিছু চলে যাওয়ার জন্য সাজকে দায়ী করছেন। নিজের স্ত্রীকে সন্দেহ করছেন। ধরতে গেলে এখন উনাকে পুরোপুরি পাগল বললেই হয়। কোকেয়া বেগম স্বামীর এসব অত্যাচার কারো কাছে বলতে পারছেন না। এসব জানাজানি হলে উনার সম্মানটাই আগে যাবেন, এটা ভেবে কাউকে কিছু জানাচ্ছেন না। কোকেয়া বেগম এখন কি করবেন, কাকে এসব জানাবেন তা কিছুই বুঝতে না পেরে আলম হোসেনের কাছে সবকিছু খুলে বললেন। কি বলছেন এসব? সাজ্জাদ তো তাহলে পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। যে নিজের মেয়ে নিজের স্ত্রীকে এসব বলতে পারে সে তো মোটেও স্বাভাবিক নেই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সাজ্জাদকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এক এক করে চোখের সামনে ওর কষ্টে গড়া সবকিছু চলে গেল, এটা ও মেনে নিতে পারেনি। তাই হয়তো আপনাদের সাথে এমন করছে। আলম হোসেন সাজ্জাদ হোসেনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললে সাজ্জাদ হোসেন রেগে যান। তোর কি মনে হয় আমি পাগল? তুই ওই কলঙ্কিনীর কথা শুনে আমাকে পাগল মনে করছিস? আমাকে দেখে কি তোর মনে হয় আমি পাগল হয়ে গেছি? আমার মাথা ঠিক নেই। তুই শুধু শুধু রেগে যাচ্ছিস। আমি কি বলেছি তুই পাগল? মদ খেয়ে নিজের কি হাল করেছিস তুই তা খেয়াল করেছিস? তুই এত চাপ নিতে পারছিস না, তাই ভাবির সাথে খারাপ আচরণ করছিস। ডাক্তারের কাছে গেলে তো তোর কোনো ক্ষতি হবে না। বুঝেছি তুই ওর সাথে যুক্ত। তোরা দুজন মিলে আমাকে পাগল সাজাতে চাইছিস। আমরা তোকে পাগল সাজাতে যাব কেন? তোকে পাগল বানিয়ে আমাদের লাভটা কি? সাজ্জাদ হোসেন সোসাইটির সবাইকে একসাথে করল। সবাই উৎসুক ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কি হবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সাজ্জাদ হোসেনের মুখ ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো। পরনের কাপড় ময়লা হয়ে গেছে। মুখ দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে ভালো করে খায় না। সোসাইটির একজন লোক বললেন, কি হয়েছে সাজ্জাদ ভাই? আমাদের এই সময় ডাকলেন কেন?
আপনাদের সবাইকে এই দুশ্চরিত্রার আসল চেহারা দেখাতে চাই। এই কলঙ্কিনী আমার ঘরে থেকে আমার বন্ধুর সাথে নষ্টামি করে এসেছে এতদিন। আমি কিছু বুঝতে পারিনি ভাই। এখন আমার কাছে সবকিছু পরিষ্কার। ওর ওই মেয়ে ও আমার না। এই মেয়ে ওর নষ্টামির ফল। সাজ্জাদ হোসেনের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, এতে আর কোনো সন্দেহ নেই। সাজ্জাদ হোসেনের এসব কথা শুনে সোসাইটির মানুষ আলম হোসেনকে ফোন করে ডেকে পাঠান। কোকেয়া বেগম সাজকে কোলে নিয়ে দাঁড়িয়ে কাঁদছে। সমাজের মানুষগুলো সামনে তার স্বামী তাকে দুশ্চরিত্রা প্রমাণ করতে চাইছে, নিজের সন্তানকে অস্বীকার করছে, তার উপর মিথ্যে অপবাদ দিচ্ছে। সাজ্জাদ ভাই, আপনি কি ভাবির সাথে রাগ করে এসব বলছেন? সোসাইটির লোক: না ভাই, আমি ওদের নষ্টামির হাতে নাতে প্রমাণ পেয়েছি। ওরা দুজন আমাকে ইচ্ছে করে পাগল সাজাতে চাইছে। আমি পাগল হলে ওরা দুজন এক হতে পারবে, ওদের পাপ প্রকাশ পাবে না। এতক্ষণে আলম হোসেন এসে গেলেন। এখানে এসে সাজ্জাদ হোসেনের কথা শুনে আলম হোসেনের পায়ের রক্ত মাথায় উঠে গেল। স্কাউন্ডেল, এসব কি বলছিস তুই? তুই কি করে পারছিস নিজের স্ত্রীকে নিয়ে এসব বলতে? আমি তোর বন্ধু, আমার কথা না হয় নাই ভাবলি, কিন্তু তোর মেয়ে আর তোর বউয়ের সম্মানের কথা তো ভাববি। তুই কি করে নিজের মেয়েকে অস্বীকার করছিস? আমি তোদের নষ্টামি ধরে ফেলেছি। তুই মাঝে মধ্যেই আমার বাসায় আসতি। আমি তোকে বন্ধু ভেবে আমার বাসায় আসতে দিছি, কিন্তু তুই আমার বউয়ের সাথে নষ্টামি করেছিস। আলম হোসেন নিজের রাগ সামলাতে না পেরে সাজ্জাদ হোসেনের উপর হামলা করল। তোকে মেরাই ফেলব কুত্তার বাচ্চা। তুই পাগল হয়ে গেছিস ভেবেছিলাম, তাই এতদিন কিছু বলিনি, কিন্তু আজ তোকে ছাড়ব না। আমি তোকে বন্ধু ভাবতাম, আর তুই আমায় নিয়ে তোর বউকে সন্দেহ করছিস। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আলম হোসেনকে থামাল। সাজ্জাদ হোসেন জোরে জোরে হাসছে। কেউ সাজ্জাদ হোসেনের মতিগতি কিছুই বুঝতে পারছে না। তুই আমাকে মারতে চাস? এখন বুঝেছি আমি তোদের আসল উদ্দেশ্য আমাকে খুন করা। আমাকে খুন করে কি লাভ তোদের? আমার টাকা পয়সা বিষয় সম্পত্তি তো কিছুই নেই। তোরা তোদের পাপ লুকাতে আমাকে খুন করবি, যাতে তোদের অবৈধ সম্পর্কের কথা কেউ জানতে না পারে। আমার তো এখন মনে হচ্ছে তোর বউ মারা যায়নি, ওকে তুই প্ল্যান করে খুন করেছিস। সোসাইটির কেউ সেদিন আলম হোসেনের কোনো কথায় বিশ্বাস করেননি। সবার একটাই কথা, কেউ কেন শুধু শুধু নিজের স্ত্রীর নামে অপবাদ তুলবে? কোনো কারণ ছাড়া কি এমনি এমনি নিজের সন্তানকে অস্বীকার করবে? আজকের এই সমাজ সত্যতে নয়, নাটকে বিশ্বাস করে, যার কারণে কেউ আলম হোসেনের বলা সত্য কথা বিশ্বাস করেনি। সবাই সাজ্জাদ হোসেনের পাগলামিটাই সত্যি বলে মেনে নিলেন। সোসাইটির মানুষগুলো নানানভাবে অপমান করেছেন আলম হোসেনকে। সাজ্জাদ হোসেন সবার সামনে কোকেয়া বেগমকে তালাক দিয়েছেন। সোসাইটির মানুষগুলো নাটক এতটাই পছন্দ করত যাতে করে কাজী এনে আলম হোসেন আর কোকেয়া বেগমের বিয়ে পড়িয়ে দিলেন। সবশেষে সবাই সিদ্ধান্ত নিলেন আলম হোসেনকে এই সোসাইটিতে থাকতে দেওয়া যাবে না। সাজ নিজের বাবার বৈধ মেয়ে হয়েও আজ আরেকজনের অবৈধ সন্তান হিসেবে পরিচয় পেল। কোকেয়া বেগম সেদিন এক কাপড়ে সাজকে নিয়ে আলম হোসেনের সাথে চলে এলেন। আলম ভাই, এখন আপনার স্ত্রী সন্তান নিয়ে আমাদের ভদ্র সমাজ থেকে অনেক দূরে চলে যান। নেহাত আমরা ভালো মানুষ, তাই আপনাকে কিছু করলাম না, এমনি এমনিই ছেড়ে দিলাম। আপনি আমাদের অনেক দিনের চেনা, তাই আপনার মুখে আর কালি লাগাতে পারলাম না। এমন নিচু মানের একটা কাজ করার আগে আপনার বিবেক না কাঁপলেও আমাদের হাত ঠিকই কাঁপবে আপনার মুখ কালি লাগাতে গেলে। ভালোই ভালোই বলছি, এখান থেকে অনেক দূরে চলে যান। সেদিনের পর আলম হোসেন কোকেয়া বেগম, শুভ আর সাজকে নিয়ে ওই শহর ছেড়ে চলে আসেন।
তারপর থেকেই সাজকে দেখলে উনার ওই দিনের অপমানের কথা মনে পড়ে যায়। সে কারণেই আলম হোসেন কোনো দিন সাজকে মেনে নিতে পারেননি। সাজকে দেখলেই মনে পড়ে যায় ওর বাবা সাজ্জাদ হোসেনের কথা। আলম হোসেন ওই শহর ছেড়ে চলে আসার পর সাজ্জাদ হোসেন পুরোপুরিই পাগল হয়ে যান। তখন ওখানের মানুষ উনার পাগলামি ধরতে পারেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। সবাই বুঝতে পারেন উনার স্ত্রী আর আলম হোসেনের কোনো দোষ ছিল না। সাজ্জাদ হোসেনের মাথায় সমস্যা হয়েছে, তাই তিনি এসব নিজে থেকে কল্পনা করেছেন। সবাইকে নিজের শত্রু ভেবেছেন। তারপর কয়েক বছর সাজ্জাদ হোসেন পাগলা গারদে থাকেন। সেখান থেকে উনাকে কে নিয়ে যায় বা উনি কোথায় গেছেন তা কেউই বলতে পারেননি। আপু তাহলে আমাদের বোন না? সন্ধ্যা মাথা হাত দিয়ে ধপ করে নিচে বসে পড়ল। তনা এসব শুনে হতভম্ব হয়ে আছে। কেউ কোনো দিন ভাবতেও পারেনি সাজের এত ভয়ঙ্কর একটা অতীত আছে। সাজ কি এসব আগে থেকেই জানত? আর তার জন্যই কি সাজ সব সময় চুপচাপ থাকত, নিজেকে সবার থেকে আলাদা করে রাখত? শুভ থমথমে গলায় বলল, এসবে সাজের কোনো দোষ ছিল না। ও নিজেও তখন অনেক ছোট ছিল। ওর বাবা নামের ওই পশুটা সাজের সাথে ও অন্যায় করেছে। আপনি তো পারতেন ওকে বাবার ভালোবাসা দিতে, কিন্তু আপনি কখনো তা করেননি। সব সময় এসবের জন্য ওকে দোষে এসেছেন। ওর বাবার অন্যায়ের শাস্তি প্রতি মুহূর্তে ওকে দিয়ে এসেছেন। কোনো দিনও ভালো করে ওর সাথে একটা কথাও বলেননি। মা তো কখনো আমাকে সৎ ছেলে মনে করেননি। প্রয়োজনের থেকে বেশি ভালোবেসেছে মা আমাকে। আর আপনি সাজকে সবসময় সৎ মনে করেছেন। সন্ধ্যা আর সাজের মাঝে ছোট থেকেই পার্থক্য করেছেন। আলম হোসেন কিছু বলছেন না। আজ এত বছর পর শুভর এসব কথা শুনে উনার কি কিছু তাহলেও অনুতাপ হচ্ছে না? সাজ ও আর বাকি সবার মতোই ছিল। ছোট থেকেই আলম হোসেনকে নিজের বাবা মনে করে এসেছিল। প্রত্যেকটা মেয়ের মতোই সেও তার বাবাকে অনেক ভালোবাসত। স্কুলে কিছু একটা হলে বাসায় এসে দৌড়ে সবার আগে বাবার কাছে যেত। সাজের 3 বছরের ছোট সন্ধ্যা। বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে সাজ খুব ভালোই ছিল, কিন্তু আলম হোসেন সাজকে দেখলে ভালো থাকতে পারত না। সাজের মুখে বাবা ডাক শুনলেই সাজ্জাদ হোসেনের কথা মনে হয়ে যেত। বন্ধু হয়েও সাজ্জাদ হোসেন আলম হোসেনের উপর একটা নোংরা অপবাদ দিয়েছে। সাজকে দেখলেই ওই দিনের অপমানের কথা মনে পড়ে যেত। সাজ যখন ক্লাস 7-এ পড়ে তখন সে নিজের সত্যটা জানতে পারে। ছোট থেকেই তার বাবা তার সাথে তেমন কথা বলতো না, সন্ধ্যার মতো আদর করত না, এটা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। কিন্তু সবকিছু জানার পর সাজ নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিতে চেষ্টা করে। বাবার সামনে যায় না, নিজে থেকে বাবার সাথে কথাও বলতে যায় না। সাজ জানে তার বাবা তাকে দেখতে চায় না। এই নিয়ে শুভর ও তার বাবার সাথে দূরত্ব বাড়তে থাকে। নিজের চোখের সামনে সাজের অবহেলা শুভ সহ্য করতে পারে না। এসবে সাজের বা কারোরই কোনো হাত নেই। কোকেয়া বেগম যদি শুভকে নিজের ছেলে মনে করে ভালোবাসতে পারেন, তাহলে আলম হোসেন কেন সাজকে নিজের মেয়ে মনে করতে পারবেন না? উনি কেন সাজকে অপছন্দ করবে? সাজ আপনার চোখের সামনে থাকলে যদি আপনার অসুবিধা হয়, তাহলে আমি সাজকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। আমার সামনে আমার বোন কষ্ট পাবে, এটা আমি হতে দিতে পারবো না। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? হ্যাঁ। আপনি আজ যা করেছেন তার জন্য আমি কোনো দিন আপনাকে ক্ষমা করতে পারবো না। আজকের পর থেকে এই নিয়ে আর একটা কথা হলেও আমি আর এই বাড়িতে থাকব না। সাজ তনাকে নিয়ে চলে যাব এ বাড়ি থেকে। শুভ কাউকে কিছু না বলে রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে গেল। তনা ও শুভকে কিছু জিজ্ঞেস করল না, শুভকে আটকালো ও না।
আলম হোসেন নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। সন্ধ্যা এখনো নিচে বসে কাঁদছে। সাজকে দেখে সন্ধ্যা কখনো ভাবতে পারেনি সাজের ভেতরে এতটা কষ্ট চাপা আছে। সন্ধ্যা আরও সাজকে হিংসে করেছে। শুভ কেন তাকে কম ভালোবাসে, সাজকে কেন তার থেকে বেশি ভালোবাসে। কোকেয়া বেগম শুধু নীরবে কেঁদে যাচ্ছে। রাতে কেউ খেল না। তনা সন্ধ্যাকে জোর করে তুলে রুমে নিয়ে গেছে। শুভ রাতে বাসায় ফিরেনি। তনা সারা রাত শুভর অপেক্ষায় বসেছিল। একটুও ঘুমাতে পারেনি রাতে। এদিকে তীব্র সাজকে ফোনে না পেয়ে অস্থির হয়ে উঠেছে। সাজের কি হয়েছে তা দেখার জন্য বাসায় ও আসতে পারছে না। কারণ আজই সাজকে নিয়ে শুভর সাথে তার ঝগড়া হয়েছে। শুভ কেন এমন করছে? কেন ওদের সম্পর্কটা মেনে নিচ্ছে না? শুভ তো তীব্রকে ছোট থেকেই চিনে, তীব্র কেমন তাও জানে, তারপরও কেন শুভ এমন করছে? তীব্র তো তার জীবন দিয়ে হলেও সাজকে সুখে রাখবে। শুভ কিছু ভেবে না পেয়ে তনার কাছে ফোন দিল। তনা, সাজ কোথায়? কি হয়েছে ওর? সাজ ঠিক আছে তো? তীব্র, শান্ত হও তুমি। শান্ত হব কিভাবে তনা? সাজ কাল থেকে আমার ফোন তুলছে না। আমার সাথে কথা হয়নি ওর। ফোন তুলছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না। সাজ কি ঠিক আছে? ওর কি কিছু হয়েছে তনা? সত্যি করে বলো তনা প্লিজ। সাজের কিছুই হয়নি, ও একদম ঠিক আছে। ঠিক আছে তাহলে ওর আমার ফোন তুলছে না কেন? তুমি তো জানোই তীব্র, সাজ ফোন তেমন নিজের কাছে রাখে না। দেখল ফোন হয়তো কোথাও সাইলেন্ট হয়ে পড়ে আছে আর ওর সেদিকে কোনো খেয়ালই নেই। আমি ওকে বলছি তোমাকে কল দিতে। আচ্ছা একটু তাড়াতাড়ি বলো। আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে সাজ ঠিক নেই। শুধু শুধু উল্টাপাল্টা ভাববে না তীব্র। আচ্ছা তাহলে এখন রাখি। তনা, তনা একটু শোন। হ্যাঁ বলো। শুভ কোথায়? শুভ ঠিক আছে? তনা মনে মনে ভাবছে তীব্র কি কিছু আন্দাজ করতে পারছে নাকি। শুভ কি তীব্রর কাছে গেছে? তাই তীব্র এসব জিজ্ঞেস করছে। শুভ বাসায় নেই। কোথায় গেছে? জানি না তীব্র বলে যায়নি। শুভর একটু খেয়াল রেখো। রাখি তাহলে। তীব্র ফোন কেটে দিল। তনা ভাবছে তীব্র শুভর খেয়াল রাখতে বলল কেন, কোথায় আছে শুভ? রাতে ও বাসায় ফিরেনি। এখন সত্যি সত্যিই তোনার শুভের জন্য ভয় লাগছে। বাড়ির পরিবেশ এখনো ঠিক হয়নি। সকালে ও কেউ খায়নি। তনা আলম হোসেনের রুমে সকালে খাবার দিয়ে এসেছে। কোকেয়া বেগমকে জোর করেও খাওয়াতে পারছে না। সন্ধ্যা কলেজে যায়নি। বারবার শুধু সাজের রুমের সামনে গিয়ে পায়চারি করছে। সাহস করে সাজকে ডাকছেও না। সাজ দরজা খুলে বাইরে বের হয়ে আসল। সন্ধ্যা রুমের সামনে দাঁড়িয়ে আছে। এখানে কি করছিস? কলেজে যাবি না? সাজ খুব স্বাভাবিকভাবে সন্ধ্যার সাথে কথা বলছে। প্রতিদিন যেমন আচরণ করে আজও ঠিক তেমনটাই করছে। শুধু আজ সাজের চোখ মুখ অনেক ফোলা, আর চোখ লাল হয়ে আছে। আজ কলেজে যাব না আপু। ওহ, খেয়েছিস? না। তাহলে খেতে চল। ভাইয়া কোথায়? জানি না। মা, বাবা উনারা কোথায়? মা নিচেই আছে আর বাবা রুমে। সাজ সন্ধ্যার সাথে বসে খেয়ে ভার্সিটি চলে গেল। খাওয়ার সময় সন্ধ্যা বারবার সাজকে দেখেছে। সাজ এত স্বাভাবিক আছে কিভাবে তাই ভাবছে। তীব্র সাজের ভার্সিটিতে এসেছে, অনেকক্ষণ হলো সাজকে কোথাও পাচ্ছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাজকে দেখতে পেয়ে তীব্র সাজের কাছে যেতে নিলেই দেখল সামনে দিয়ে শুভ আসছে। শুভ তীব্রকে দেখেও না দেখার ভান করে সাজের কাছে চলে গেল। ক্লাস শেষ? হুম। বাসায় চল। আচ্ছা।
সাজ তীব্রের সামনে দিয়ে শুভর সাথে চলে আসলো। শুভ তীব্রর সাথে কোনো কথা বলেনি। সাজ ভেবেছে হয়তো রাতের ঘটনাটা নিয়ে শুভর মন খারাপ, তাই তীব্রর সাথে কথা বলতে চাইছে না। তীব্রকে এসব জানাতে চায় না, তাই তীব্রকে দেখেও চলে যাচ্ছে। সাজেরও মন ভালো নেই, তাই সাজ তীব্রর সাথে কথা না বলেই বাসায় চলে আসল। এভাবেই কয়েকদিন কেটে গেল। সাজ তীব্রের সাথে কথা বলছে না। তীব্র চাইলে ও সাজকে দেখার জন্য আসতে পারছে না। বাধ্য হয়ে তীব্র তনাকে সবকিছু জানিয়ে দিল। তনা এই নিয়ে শুভর সাথে কথা বলতে এসেছে। শুভ: একটা কথা বলতে চাইছিলাম। বলো, কি বলবে? তুমি তীব্রর থেকে সাজকে দূরে সরিয়ে দিতে চাইছো কেন? আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না তনা। কিন্তু আমি বলতে চাই, তীব্র সাজকে কতটা ভালোবাসে তা কি তুমি জানো? ওদের ভালোবাসার মাঝে তুমি দেয়াল হয়ে দাঁড়াচ্ছ কেন? আমার বোন যাতে কষ্ট না পায় তার জন্য আমি এসব করছি। তীব্রকে ভালোবাসলে সাজ কষ্ট পাবে? তোমার সত্যিই এমনটা মনে হয়? তুমি ভুল ভাবছ শুভ। তীব্রের থেকে দূরে আসলেই বরং সাজ কষ্ট পাবে, তার সাথে থাকলে কখনো সাজ কষ্ট পাবে না। তনা শুভর পাশে বসে শুভ হাত ধরে বলল, কেন তুমি ওদের মাঝে আসছ? তুমি তো তীব্রকে খুব ভালো করেই জানো তীব্র অন্য সবার মতো না। আমি চাই না তনা তীব্রর সাথে আমার সম্পর্ক খারাপ হোক। আমি জানি তীব্র খুব ভালো ছেলে। তারপরও আমি তীব্রর হাতে সাজকে তুলে দিতে পারবো না। কখনো যদি তীব্র সাজকে কষ্ট দেয় আমি তা বলতেও পারবো না আর সইতেও পারবো না। সাজের জীবনে এমনিতেই অনেক কিছু ঘটে গেছে, আমি চাই না আমার বোনের সাথে আর খারাপ কিছু হোক। আচ্ছা, তোমার কথাই ধরে নিলাম। ধরো তীব্রর সাথে সাজের বিয়ে না হয়ে অন্য কারো সাথে হলো, তখন সে ও যদি সাজকে কষ্ট দেয়, সে যে সাজকে সুখে রাখবে তার কোনো গ্যারান্টি আছে তোমার কাছে? অন্য কেউ আমার বোনকে কষ্ট দিল আমি তার জীবন নিয়ে নিব। কিন্তু তীব্র যদি কখনো সাজকে কষ্ট দেয় তাহলে আমি তীব্রকে কিছুই বলতে পারবো না। আচ্ছা, তীব্র সাজকে কষ্ট দিবে তুমি এটাই বা ভাবছ কেন? সবাই সব সময় সুখে থাকে না তনা। মাঝে মাঝে সবাইকে এই কষ্টের মাঝ দিয়ে যেতে হয়। সাজের আসল বাবার কথাই ধরো না। লোকটা নিজের বউ বাচ্চা কাউকেই সুখে থাকতে দিল না। শুভ, তুমি যে আমাকে ভালোবাসো না তারপরও কি তুমি আমাকে কষ্ট দিতে চাও? নিজের ইচ্ছেতে কি তুমি আমায় কখনো কষ্ট দিবে? যদি তুমি আমাকে না ভালোবেসে ও কষ্ট পেতে দিতে না চাও তাহলে তীব্র কেন সাজকে কষ্ট পেতে দিবে? তীব্র তো সাজকে মন থেকে ভালোবাসে। তুমি সবাইকে এক পাল্লায় মাপতে চাইছ। তীব্র তো আর সাজের ওই বাবার মতো কাপুরুষ না, যিনি নিজের ব্যর্থতার গ্লানি টানতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে বউ বাচ্চাকে দূরে সরিয়ে দিয়েছেন। তুমি ছোট থেকে তীব্রর সাথে আছো। তীব্র কেমন তা তোমার থেকে ভালো আর কেউ জানবে না। তোমাদের এত বছরের বন্ধুত্বের সম্পর্ক, তোমার তো উচিত ছিল তীব্রকে বিশ্বাস করা, তীব্রর পাশে থাকা। বন্ধুত্বের বিশ্বাসের উপর ভর করে সাজকে হাসি মুখে তীব্রর হাতে তুলে দেওয়া। তোনার কথাগুলোই শুভর মনে বারবার ঘুরপাক খাচ্ছে। শুভ তার বোনকে সবসময় দুনিয়া থেকে বাঁচাতে চাইত। কেউ যেন সাজের অতীতের কথা শুনে সাজকে কষ্ট না দেয় তা চাইত শুভ। এমন একজনের হাতে সাজকে তুলে দিতে চাইত যে শুভর থেকে অনেক বেশি ভালোবাসবে সাজকে। দুনিয়া থেকে সমাজ থেকে সব সময় আগলে রাখবে সাজকে। শুভ এটা কি করে ফেলেছে? সে তীব্রকে অবিশ্বাস করেছে। রাগের মাথায় তীব্রকে যা নয় তাই বলেছে। শুভর এটা মাথায় আসেনি আসলে সাজের জন্য তীব্রর থেকে ভালো আর কেউ হতেই পারে না। তীব্র ছোটবেলা থেকেই সাজকে চিনে। সাজের অতীত সম্পর্কে সবকিছু জানে। আর এসব কিছু জেনেই তীব্র সাজকে ভালোবেসেছে।
তীব্র সাজকে যতটা বুঝে তা আর কেউই বুঝতে পারবে না। সাজের জন্য তীব্রই বেস্ট। আমার তীব্রর সাথে এক্ষুনি কথা বলতে হবে, খুব বড় ভুল করে ফেলেছি আমি। শুভ আর কিছু না ভেবে তীব্রকে ফোন করে দেখা করতে আসতে বলে। তীব্র ঠিক বুঝতে পারছে না শুভ কেন তাকে দেখা করতে বলল। তুই সাজকে ঠিক কতটা ভালোবাসিস? দেখ শুভ, তুই কেমন গাধার মতো প্রশ্ন করছিস। ভালোবাসা কি মাপা যায় নাকি পরিমাণ করা যায় যে আমি তোকে বলবো আমি সাজকে এতটা ভালোবাসি? তুই আমার বোনকে সারা জীবন সুখে রাখতে পারবি তো? আমি আমার জীবন দিয়ে যথাসাধ্য চেষ্টা করব সাজকে সুখী রাখতে। বাকিটা আল্লাহর হাতে। তুই সাজের অতীত নিয়ে কখনো খোঁটা দিবি না তো? আমি ওর অতীত নিয়ে না ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। ওর বর্তমান হয়ে অতীতটাকে ভুলিয়ে দিয়ে ভবিষ্যৎ সুন্দর করার একটা সুযোগ চাই। ওর বড় ভাই হয়েও এই কথা জিজ্ঞেস করছি, তুই সাজকে এতটা ভালোবাসা দিতে পারবি যাতে করে সাজের মনে হবে এই জীবনে ও পৃথিবীর সমস্ত ভালোবাসা পেয়ে গেছে। ওর জীবনে আর কিছুর প্রয়োজন নেই। তীব্র শুভকে জড়িয়ে ধরে বলল, তুই ছোট থেকে আমাকে দেখে আসছিস, এতদিনে আমাকে এই চিনলি তুই? আমি এত বছরে তোর এতটুকু বিশ্বাসও অর্জন করতে পারিনি। তুই ছিলি আমার ভাই, আমার বেস্ট ফ্রেন্ড। আমার কলেজ লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত আমাকে কোনো মেয়ের প্রতি ফুটবল হতে দেখছিস? আমি কি করেছি না করেছি ছোট থেকে ছোট বিষয়গুলোও তুই খুব ভালো করে জানিস। তুই কিভাবে ভাবলি আমি আমার ভালোবাসার মানুষটাকে কোনো দিন কষ্ট পেতে দিব? সাজ যদি তোর বোন নাও হতো তাহলেও কি আমি ওকে কষ্ট পেতে দিতাম? শুভ আরও শক্ত করে তীব্রকে ধরে রাখল। শুভ আজ সাজকে নিয়ে একদম নিশ্চিন্ত। কারণ শুভ এমন একজনের খোঁজ পেয়েছে যে কিনা সাজকে তার থেকেও বেশি ভালোবাসে। আমায় ক্ষমা করে দিস তীব্র। সেদিন রাগের মাথায় তোর গায়ে হাত তুলেছি। কিসের ক্ষমা? কোনো ক্ষমা করা যাবে না। শাস্তি পেতে হবে তোকে। শুভ তীব্রকে ছেড়ে দাঁড়াল। কপাল কুঁচকে বলল, শালা কিসের শাস্তি? কি বলছিস এসব? তোর বোনকে বিয়ে করলে তুই আমার শালা হবি? আমি না বুঝেছিস? এই তো একটা ভুল কথা বললি। আমি সাজের বড় ভাই, তাই আমি তোর শালা না সুমন্দি হব? শালা, শ্বশুরের বাচ্চা। দেখাবো তোকে মজা যখন বিয়ে পর একদিনের জন্য ও বোনকে কাছে পাবি না। আমি তো আমার বউকে এক মুহূর্তের জন্য ও বাসা থেকে বের হতে দিব না। সারাক্ষণ আমার সামনে বসিয়ে রাখব। শুভ সাজের বড় ভাই, তাই এ নিয়ে সে আর তীব্রর সাথে মজা করতে পারল না। যা তোর বউকে তোর যেভাবে ইচ্ছা, যেখানে ইচ্ছা সেভাবেই রাখিস। আমি আমার ফুপুর বাসায় গিয়ে আমার বোনকে দেখে আসব। সিরিয়াসলি এখন তোর কাছে ক্ষমা চাইছি। তোর গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। তুই আমার ফ্রেন্ড, তোর উপর আমার বিশ্বাস রাখা উচিত ছিল। ধুর, কি শুরু করে দিয়েছিস তুই? আমিও তো তোর গায়ে হাত তুলেছি, তাই বলে আমিও সরি বলবো নাকি? অসম্ভব, এসব সরি ট্রি আমার দ্বারা হবে না। শুভ কিছু না বলে আবারও তীব্রকে জড়িয়ে ধরল। কোকেয়া বেগম আলম হোসেনের সাথে কয়েকদিন ভালো ভাবতে কথা বলছে না। শুধু খুব দরকার পড়লেই কথা বলছে, তাও এক দুইটা। আলম হোসেন কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছেন শুধু। কোকেয়া, তুমিও আমার উপর রেগে আছো? কেন? আমার রাগ, অভিমান, দুঃখ, কষ্ট কিছুই নেই। তুমি তো আমার অবস্থাটা বুঝতে পারো, তাই না? বুঝতে পারি বলেই এত বছর চুপ ছিলাম। আজ বুঝতে পারি তাই এখনো চুপ আছি। ভবিষ্যতে ও বুঝতে পারবো তাই চুপ ও থাকব। ছোট থেকেই আমার চোখে সামনে তুমি আমার দুই মেয়ের মধ্যে পার্থক্য করেছ। তা দেখেও আমি চুপ ছিলাম। সাজ সন্ধ্যা দুজনকেই আমি গর্ভে ধরেছি।
মানছি তুমি সাজের জন্মদাতা পিতা নও, তাই সাজকে তুমি আপন করে নিতে পারনি। শুভকেও তো আমি জন্ম দেইনি। আমি কি কখনো শুভকে এতটুকু অবহেলা করেছি? তুমি আমাকে মেনে নিলে, আমার মেয়েটাকে মেনে নিলে না কেন? কারণ ওকে দেখলে তোমার সেদিনের অপমানের কথা মনে পড়ে যায়। তাহলে আমাকে আপন করে নিলে কেন? আমাকে দেখলে তোমার পুরনো দিনের কথা মনে পড়ে না? কোকেয়া বেগম থামলেন, শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। আলম হোসেন মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ চুপ থাকার পর আলম হোসেন বললেন, তোমাকে মেনে নিতেও আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তুমি আমার ছেলে শুভর জন্য যা করেছ তা কখনো কখনো নিজের মা থাকলেও করে না। শুভর চাওয়ার থেকে বেশি তুমি ওকে ভালোবাসা দিছ। শুভর কথা ভেবে, শুভর মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে মেনে নিতে বাধ্য হয়েছি। এখানেই তো আমাদের দুজনের আসল পার্থক্যটা। আমি শুভকে কখনো তোমার ছেলে মনে করিনি, সব সময় নিজের ছেলে মনে করেছি। আর তুমি কখনো সাজকে আমার মেয়ে ছাড়া নিজের মেয়ে বলে মনে করনি। সাজ কি তোমার কাছে বেশি কিছু দাবি করত? শুধু তো একটু বাবা বলেই ডাকত, সেই ডাকও তুমি বন্ধ করেছ। সবকিছু জানার পর তো আমার মেয়েটা নিজেকে গুছিয়ে নিয়েছে, তোমার থেকে দূরে দূরে থাকতে শিখেছে। শুধু তোমার থেকে না, সবার থেকেই দূরে থেকেছে। তোমার ছেলে শুভ সাজকে নিজের বোনের মতো ভালোবেসেছে, তাতেও তোমার সমস্যা ছিল। এই নিয়ে তোমার নিজের ছেলে তোমার থেকে দূরে সরে গেছে। কতটা দূরে সরে গেছে তা তুমিও জানো। দরকার ছাড়া তোমার নিজের ছেলে এখন তোমার সাথে কথা বলে না। শুধু তোমার জন্য সন্ধ্যা ও ওর নিজের ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। শুভ শুধুমাত্র তোমার উপর জেদ করে সন্ধ্যার থেকে দূরে দূরে থাকে। বলতে গেলে এই বাড়ির প্রতিটা মানুষের অসুখী হওয়ার পেছনে তুমি দায়ী। তোমার জন্য এই বাড়ির একটা মানুষও ভালো নেই। তোমার জেদ বজায় রাখতে আজ আমরা সবাই একসাথে থেকেও একে আরেকজনের থেকে অনেক দূরে। সব থাকতেও আজ আমাদের কিছুই নেই। শুভ রাতে বাসায় ফিরেই সাজের সাথে কথা বলতে গেছে। ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছো কেন? শুভ ভেতরে এসে সাজের সামনে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগল। ভাইয়া কিছু বলবে? তুই কি তীব্রকে ভালোবাসিস? সাজ শুভর কথার কোনো উত্তর দিল না। চুপ করে থাকিস না, বল, তুই কি সত্যিই তীব্রকে ভালোবাসিস? সাজ নিচের দিকে তাকিয়ে মাথা কাত করল। তীব্রর সাথে সারা জীবন থাকতে তোর কোনো সমস্যা নাই তো? সাথে সাথে সাজ না সূচক মাথা নাড়ল। শুভ বোনের এমন কাণ্ড দেখে মনে মনে হাসল আর বলল, পাগলি একটা, তুই যে তীব্রকে কতটা চাস তা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুই মনে মনে তীব্রকে এতটা ভালোবেসে ফেলেছিস আর আমি তা ধরতেই পারিনি। এতটুকুও আন্দাজ করতে পারিনি তোদের সম্পর্কের কথা। তীব্র খুব ভালো ছেলে, ও তোকে খুব ভালো রাখবে। এটা বলেই শুভ নিজের রুমে চলে আসল। তনা শুভকে নিয়ে চিন্তায় ছিল। শুভ রুমে আসার সাথে সাথেই জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে তুমি? ফোন অফ করে রেখেছ কেন? শুভ তনাকে কিছু না বলে হঠাৎ করে তনাকে জড়িয়ে ধরল। বলল, থ্যাঙ্কস তনা। তুমি আমাকে বুঝিয়ে না বললে হয়তো আমি কখনো ওদের সম্পর্ক মেনে নিতাম না। রাগের মাথায় তীব্রকে ভুল বুঝে সাজকে ওর থেকে দূরে সরিয়ে আনতাম। সাজের ভালোবাসা ও বুঝতে পারতাম না। তনা কিছু বলতে পারল না। শুভ আবারও বলল, তীব্রর সাথে আমার কথা হয়েছে। তীব্র যে সাজকে এতটা ভালোবাসে তা আমি বুঝতেই পারিনি। আর সাজও তীব্রকে পাগলের মতো চায়। আমি জেদ করে সাজকে তীব্রর সাথে মিশতে বারণ করলে সাজ আমার কথা ঠিকই শুনত, কিন্তু মনে মনে কষ্টও পেত অনেক। আমার ভুল ধারণা ভাঙিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তনা। শুভ তনাকে ছেড়ে দাঁড়াল। তোনার চোখ ছলছল করছে।
তীব্রর সাথে সব ঠিক হয়েছে তোমার? আমি শুধু শুধু ওভার রিয়েক্ট করে ফেলছি। তীব্রর গায়ে হাতও তুলেছি। এখন তো সব ঠিক আছে। ওসব কথা ভুলে যাও। সত্যি বলতে তনা, তুমি আমাকে যেমন ভাবে বুঝিয়েছ তা আর কেউ পারত না। আর কেউ আমার মতো ঘাড় তেরাকে এভাবে ভালোবেসে বুঝাতে ও আসত না। তুমি ঘাড় তেরা? সবাই তো তাই বলে। তবে আমার নিজের মনে হয় না আমি ঘাড় তেরা। তনা হেসে ফেলল। এই প্রথম শুভ তোনার হাসি খেয়াল করল। তোনার হাসি এত সুন্দর। আগে কেন শুভ তোনার হাসির দিকে লক্ষ্য করেনি? হাসলে তনাকে আরো দ্বিগুণ সুন্দর লাগে। তাহলে সাজের বিয়ে কবে দিবে? পাগল, সাজ এখনো অনেক ছোট। অনার্স কমপ্লিট করেনি এখনো। বাংলাদেশে এই বয়সী মেয়েদের বিয়ে হয় না নাকি? হয়, কিন্তু আমার বোনের হবে না। সব কিছু যখন ঠিকঠাক তুমিও সব মেনে নিচ্ছ, তাহলে ওদের শুধু শুধু আলাদা রাখবে কেন? তনা কথা বলে যাচ্ছে, কিন্তু শুভ তোনার কথায় মনোযোগ দিতে পারছে না। বারবার শুভর সমস্ত মনোযোগ তোনার উপর চলে যাচ্ছে। তনা যেন শুভকে টানছে। মাঝখানে তনা কি বলেছে শুভ তা খেয়াল করেনি। তনা শুভর হাত ধরায় শুভর ঘোর কাটল। আমি চাই সবার ভালোবাসা যেন পূর্ণতা পায়। আল্লাহ যেন সবাইকে সবার ভালোবাসার মানুষটাকে পাইয়ে দেয়, যেমন আমি তোমাকে পেয়ে গেছি। এই কথা বলেই তনা চুপ হয়ে গেল। এই কথা বলে তনা নিজেই লজ্জা পেয়ে গেল। তনা উঠে চলে যেতে নিলে শুভ তোনার হাত ধরে ফেলল। কোথায় যাচ্ছ? বাইরে, তোমার জন্য খাবার আনতে। তুমি তো রাতে খাওনি। সবার খাওয়া শেষ। আমি তোমার জন্য খাবার তুলে রেখেছিলাম। কোথাও যেতে হবে না এখন। আমার পাশে বসো একটু। তনা লক্ষ্মী মেয়ের মতো কিছু না বলে শুভর পাশে বসল। শুভ তোনার কোলে মাথা রেখে শুয়ে চোখ বুজে নিল। তুই আমাকে এবেট করছিলি কেন? এবেট করলাম কখন? ভার্সিটির সামনে আমাকে দেখেও আমার কাছে না এসে চলে গেলি। ভাইয়া তোমার কাছে যায়নি। আমি কি করে যেতাম? তুই জানিস শুভ আমাদের সম্পর্ক মেনে নিছে। জানিস? ভাইয়া একটু আগে এসে বলে গেছে। কি বলেছে? আমি বলতে পারবো না। কেন? এমনি। আচ্ছা, যা বলতে হবে না। এখন তো সব ঠিক, তাহলে আমি আসি এখন? কোথায়? তোর কাছে, তোদের বাসায়। পাগল তুমি? ভাইয়া মেনে নিছে তো কি হয়েছে? বাবা মা সবাই তো আর জানে না। তাহলে এখন এসে জানিয়ে দিই। তুমি সত্যি একটা পাগল। তোকে দেখতে খুব ইচ্ছে করছে। কাল দেখে নিও। সকালে আসতে বলছিস? তোমার মন চাইলে আসবে। তুই এমন কেন সাজ? একটু ভালো করে মিষ্টি মিষ্টি কয়েকটা কথা বললে কি হয়? আমরা তো এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই। আমি ওসব পারি না। তোকে কিছুই পারতে হবে না। আমিই সব শিখিয়ে নিব। কাল থেকেই তাহলে শেখানো শুরু করব। এই প্রথম কোকেয়া বেগম আলম হোসেনের মুখে মুখে কোনো কথা বলেছে। এত বছর সংসার করেও আলম হোসেন জানতে পারেননি যে কোকেয়া বেগমের মনের মধ্যে এত কষ্ট চাপা রাখা। কোকেয়া বেগম কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করেননি। কিন্তু আজকের এই কথাগুলো আলম হোসেনের মনে কাটার মতো গিয়ে বিদল। অনেক সকাল হয়েছে, তারপরও আলম হোসেন ঘর থেকে বের হচ্ছেন না। কোকেয়া বেগম কয়েকবার এসে দেখে গেছেন, কিন্তু ডাকেননি। শুভ সন্ধ্যা, সবাই বেরিয়ে গেছে। সাজ বাসায় আছে, আজ শরীরটা একটু খারাপ লাগছে। সাজ দোতলার বারান্দা দিয়ে বাবার রুমের সামনে দিয়ে ছাদে যাচ্ছিল। ঘরে চোখ গেলে সাজ দেখতে পেল আলম হোসেন এখনো শুয়ে আছে। সাজ ভয়ে ভয়ে ভেতর ঢুকল।
বাবা এখনো ঘুমাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? বাবা তো প্রত্যেক দিন খুব ভোরে উঠে ফজরের নামাজ পড়ে। সাজ আলম হোসেনের কাছে গিয়ে ভয়ে ভয়ে ঢাকল। সাজ জানে এখন আলম হোসেন উঠে রাগ দেখাতে পারে ওর উপর। তারপরও ডাকল, বাবা, বাবা। আলম হোসেন কোনো সাড়া শব্দ দিচ্ছেন না। বাবা। সাজ অনেকবার ডাকার পরও যখন আলম হোসেন উঠলেন তখন সাজ তার মাকে ডাকতে লাগল, মামা একটু এসে দেখে যাও। বাবা ঘুম থেকে উঠছে না। বাবা ঠিক নেই মা। কোকেয়া বেগম রুমে এসে কিছুই বুঝতে পারলেন না। সাজ কোকেয়া বেগম দুজনই কাঁদছে। হঠাৎ সাজের খেয়াল হলো বাবার তো হাই প্রেশার, ঘুমের মধ্যে আবার স্ট্রোক করল না তো। সাজ 1 মিনিটও দেরি না করে ড্রাইভারকে ডেকে এনে গাড়ি করে আলম হোসেনকে হসপিটাল নিয়ে গেল। এখানে আসার পর ডক্টর বলেছেন উনাকে আনতে আরেকটু দেরি হলে উনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। সাধারণ একটা স্ট্রোক ছিল, ঘুমের মধ্যেই হয়েছে হয়তো। উনার ভাগ্য ভালো আপনারা সময় মতো উনাকে নিয়ে আসতে পেরেছেন। বেশ অনেকক্ষণ পর আলম হোসেনের জ্ঞান ফিরল। চোখ মেলে তাকিয়ে দেখতে পেলেন পাশে কোকেয়া বেগম আর সাজ দাঁড়িয়ে আছে। আলম হোসেন উঠে বসতে চেষ্টা করলেন কিন্তু উঠার শক্তি পেলেন না। সাজ ধরতে নিয়েও আলম হোসেনকে ধরল না। আলম হোসেন সাজের দিকে তাকিয়ে হাতে ইশারা করে সাজকে কাছে আসতে বললেন। আলম হোসেন হাতের ইশারায় সাজকে ডাকলে সাজ আলম হোসেনের কাছে আসে। আমাকে ধরে একটু উঠিয়ে বসাবি? সাজ তাড়াতাড়ি করে আলম হোসেনকে উঠিয়ে বসাল। আলম হোসেন সাজের হাত ধরে বললেন, আমার প্রতি তোর কোনো রাগ নেই তো? সাজ ছলছল চোখে আলম হোসেনের দিকে তাকাল। আলম হোসেন আবার বললেন, একবার তো ভেবেছিলাম মরার আগে হয়তো আর কোনো দিন তোদেরকে দেখতে পাব না। তোর কাছে হয়তো কখনো ক্ষমা চাওয়া হবে না। বাবা। সাজের মুখে বাবা ডাক শুনে আলম হোসেনের চোখের পানি গড়িয়ে পড়ল। এত কিছুর পরও আমাকে বাবা ডাকতে তোর ঘৃণা লাগছে না? কাঁদো কাঁদো গলায় সাজ বলল, তুমি অসুস্থ, এখন কথা বলো না। আমার আর কিছু হবে না রে মা। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য। এতদিন তোর সাথে যে অন্যায়গুলো করেছি তা মোচন করার শেষ সুযোগ দিয়েছেন। সাজ বাবার হাত শক্ত করে ধরে রেখেছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মারে পারবি না আমাকে ক্ষমা করতে? তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না বাবা। পিতার শত ভুল হলেও মেয়ের কাছে ক্ষমা চাইতে হয় না। আর আমি তো জানি তুমি কোনো অন্যায় করনি। আমার কাছে তুমি একজন আদর্শ বাবা। তুমি ছোট থেকে কত কষ্ট করে আমাদেরকে বড় করেছ। আমাদের কোনো আবদার তুমি অপূর্ণ রাখনি। কোনো দিনও কোনো কিছুর অভাব বোধ করতে দেওনি আমাদের 3 ভাই বোনকে। চাওয়ার আগেই সব পেয়ে গেছি। তোর আসল অভাবটাই তো পূরণ করতে পারিনি আমি। কে বলেছে পারোনি? তুমি আমাকে সবার সামনে আদর করে ডেকে কথা না বললেও আড়ালে ঠিকই আমার খেয়াল রেখেছ। তোমার মনে নেই বাবা কলেজে যাওয়ার সময় কতদিন সন্ধ্যার হাতে টাকা পাঠিয়েছ? রাতে আমার ঘরের সামনে এসে 2-3 বার ঘুরে গেছ। আমি কোথায় গেছি তারও খোঁজ নিয়েছ। আমি যখন কলেজ থেকে সবার সাথে ঘুরতে গেছিলাম তখন তুমি কতবার করে প্রিন্সিপালকে ফোন করেছ। তুমি হয়তো ভেবেছ আমি তোমার এই ছোট ছোট ভালোবাসাগুলো বুঝতে পারব না। কিন্তু বাবা আমি সব বুঝেছি। আমাকে সবার সামনে ভালোবাসতে কিছু একটা তোমাকে বাধা দিত ঠিকই, কিন্তু কখনো তুমি আমাকে ঘৃণা করনি। আলম হোসেন হু হু করে কেঁদে ফেললেন। কোকেয়া বেগম অবাক হয়ে আলম হোসেনের দিকে তাকিয়ে রইলেন। এই মানুষটা কেই? তিনি কাল রাতে এতগুলো কথা শুনিয়েছে। এত বছর এই মানুষ তার সাথে সংসার করে কোকেয়া বেগম উনাকে একটুও চিনতে পারলেন না।
সারা জীবন মনে মনে দোষে গেছেন, কিন্তু সত্যি বলতে তো ইনি সাজকে কখনো ইচ্ছে করে কষ্ট দিতে চায়নি। নিজের ইগোর কারণে হয়তো সবার সামনে সাজকে আপন করতে পারেনি, কিন্তু আড়াল থেকে সাজকে ঠিকই ভালোবেসেছে। এই কথাটা কেউ বুঝতে পারেনি, কিন্তু সাজ ঠিকই সব বুঝেছে। এতক্ষণে শুভও চলে আসলো তনাকে নিয়ে। সকালে তনাকে নিয়ে শুভ তোনার ভাইয়ের বাসায় গেছিল। তাড়াহুড়ো করে আলম হোসেনকে হসপিটালে নিয়ে আসতে কেউই তো শুভকে জানায়নি, হয়তো ড্রাইভার জানিয়েছে। শুভ দৌড়ে ভেতরে আসার সময় দরজায় জোরে ধাক্কা খেল। আলম হোসেন সাজ একসাথে শুভর দিকে তাকালো। শুভ পুরোপুরি ভেতরে না এসে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আলম হোসেন সাজের হাত ধরে রেখেছে এই দৃশ্য শুভ ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। আলম হোসেন উনার ঘরের বিছানায় শুয়ে আছে। সাজ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সন্ধ্যা ও পাশে দাঁড়িয়ে আছে। আজ এত বছর পর সাজ আর আলম হোসেনকে একসাথে দেখে সন্ধ্যার যে কতটা ভালো লাগছে তা সন্ধ্যা বলে বুঝাতে পারবে না। কোকিয়া বেগম তনা রান্নাঘরে রান্না করছে। শুভ আজ নিজে বাজার করে এনেছে। তীব্রকেও আসতে বলা হয়েছে। রাতে সবাই একসাথে খাবার পর সন্ধ্যা তীব্রকে নিয়ে গল্প করতে বসে গেল। বেশ অনেকক্ষণ গল্প করার পর সন্ধ্যা বলল, তীব্র ভাইয়া আমার ঘুম পাচ্ছে, আমি রুমে গেলাম, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। আজ তো এখানেই থাকবে নাকি আবার চলে যাবে? থাকব। আচ্ছা তাহলে গুড নাইট। সাজ রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে পেছনে ফিরেই তীব্রকে দেখতে পেল। কোথায় গিয়েছিলি? বাবার কাছে। আচ্ছা, তুমি আমার রুমে? হুম। তোকে একটা জিনিস শিখাতে আসছি। কি জিনিস? মনে নেই তোর? ওই যে কাল রাতে বলেছিলাম। না, আমার কিছু মনে নেই। আচ্ছা তাহলে মনে করিয়ে দিই। কথা ছিল আজ তোকে মিষ্টি করে কথা বলা শিখাব। আমি কিছুই শিখব না, তুমি যাও এখান থেকে। তীব্র ঠিক বুঝতে পারছে সাজ এখন ভয় পাচ্ছে। তীব্র দুষ্টুমি করে সাজকে আরো ভয় দেখানোর জন্য এক পা করে সাজের দিকে এগুতে লাগল। কিরে, তোর মুখ এমন কালো হয়ে গেল কেন? সাজ একটু একটু তোতলাতে তোতলাতে বলল, আমার ঘুম পাচ্ছে, তুমি এখন যাও। তীব্র সাজের কাছে এসে হাত ধরার সাথে সাথে সাজ দূরে সরে গেল। তখনই তীব্র সাজকে টেনে নিজের কাছে নিয়ে এলো। তুই আমাকে ভয় পাস নাকি? এমন করছিস কেন? সাজের হাত পা কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তীব্র সব বুঝতে পেরেও তার দুষ্টুমি বন্ধ করল না। উল্টো সাজকে আরো ভয় দেখানোর জন্য বলল, সাজ, আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাই না? আমাদের রিলেশনের প্রায় 5 মাস হয়ে গেল। আমি এখন পর্যন্ত একদিনও তোকে ছুঁইও নি। আজ কি একটা কিস করতে দিবি? এই কথা শুনে সাজের শরীরে কাঁপুনি উঠে গেল। তীব্র সাজের ভয়ার্ত মুখ দেখে মনে মনে অনেক হাসছে। কি একটা কিস করব? বেশি না, শুধু কপালে একটা কিস করব, আর তুই যদি কিছু মনে না করিস তাহলে ঠোঁটেও একটা। তীব্র ভেতরে ভেতরে হেসে ফেটে পড়ছে। মায়া ও লাগছে সাজের জন্য। তীব্র যেই সাজের কপালে একটা চুমু দিয়ে ঠোঁটের দিকে এগিয়ে গেল, সাজ তখনই নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে তীব্রর উপর ঢলে পড়ল। এটা কি হল? সাজ কি সেন্সলেস হয়ে গেল? হায় আল্লাহ, এই মেয়েকে নিয়ে আমি সারাটা জীবন পার করব কিভাবে? এইটুকুতেই যদি এই অবস্থা হয় তাহলে তো মনে হচ্ছে ভবিষ্যতে আমার কপালে অনেক দুঃখ আছে। জাস্ট কিস করতে গেছি তাতেই সেন্সলেস। তীব্র সাজকে শুইয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। আলম হোসেনের পরিবার এখন ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। এখন আলম হোসেন সাজকে সন্ধ্যার থেকেও বেশি ভালোবাসে। শুভ ও আস্তে আস্তে আলম হোসেনের সাথে স্বাভাবিক হয়ে উঠছে।
তনা আর শুভর মাঝেও সব ঠিক হয়ে গেছে। শুভ তনাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, স্ত্রীর অধিকার ও দিয়েছে। বাবা আমার কিন্তু এখন আপুর উপর হিংসে হচ্ছে আর তোমার উপর ও রাগ হচ্ছে। আমার হিংসুটে ছোট মাটা রাগ করেছে কেন? তুমি এখন আপুকে আমার থেকেও বেশি ভালোবাসো। আলম হোসেন জোরে জোরে হেসে বললেন, সাজ তো আমার বড় মা, আর তুই ছোট মা। আমি তো আমার দুই মাকে এই সমান ভালোবাসি। মোটেও না, আমি দেখছি তো সবাই এখন আমাকে কম কম ভালোবাসছে। আমাকে কেউ আগের মতো পাত্তাই দিচ্ছ না। দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল। তনা শুভ আজ মেজো চাচাদের বাসায় বেড়াতে যাবে। মেজো চাচা অনেক আগে থেকেই সবাইকে যেতে বলছিল। শুভ আমরা দুজনই যাব নাকি? না, সাজ সন্ধ্যা তীব্র সবাই যাবে। বাবা মা যাবে না। বাবা মাকেও নিয়ে চল। বাবা তো বলল এবার আমরা গিয়ে ঘুরে আসতে। পরে কোনো একদিন সবাই মিলে যাবে। এটা কেমন হবে? ভালো লাগবে না তো বাবা মাকে ছাড়া। তনা কথা বলছিল আর শাড়ি পরছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও শাড়ির কুচি ঠিক করতে পারছে না। শুভ তা খেয়াল করল। দাও আমাকে। কি? আমি কুচি দিয়ে দিই? তুমি পারবে? এমনভাবে বলছো যেন আগে আর কখনো তোমাকে শাড়ি পরাইনি। তনা লজ্জা পেল। এই কয়েক মাসে শুভ অনেকবার তনাকে শাড়ি পরিয়ে দিয়েছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। দাও আমার কাছে। তুমি আজ সারাদিন চেষ্টা করেও কুচি করতে পারবে না। নাও, কিন্তু আজ কোনো দুষ্টুমি করবে না। আমাদের বের হতে হবে কিন্তু। হুম জানি। শুভ খুব যত্ন করে তনাকে শাড়ি পরিয়ে দিল। শেষে কুচি গুজে দেওয়ার সময় আলতো করে তনার পেটে স্পর্শ করে দিল। তনা লাফিয়ে উঠে সরে গেল। শুভ হেসে বলল, এতদিনেও তোমার লজ্জা পাওয়া এতটুকুও কমেনি। এখনো সেই প্রথম দিনের মতোই লজ্জা পাও। আচ্ছা, আমি তোমার বরই তো নাকি? আমার সামনে এত লজ্জা পাওয়ার কি আছে? শুভ যাও তো, রেডি হও গিয়ে। আমাকে তো শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছ, নিজে তো এখনো চেঞ্জ করনি। শুভ পেছনে থেকে তোনার কোমর পেঁচিয়ে ধরে। তোনার কাঁধে মুখ রেখে বলল, মনে আছে প্রথম যেদিন আমি তোমার কাছে এসেছিলাম, সেদিনও তুমি ঠিক এমনভাবেই লজ্জা পেয়েছিলে। ভয়ও পেয়েছিলে অনেক। আজও তুমি। তীব্র রুমে ঢুকতে নিয়েই চোখে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। সরি, আমি কিন্তু কিছু দেখিনি। তোমার কন্টিনিউ করো প্লিজ। তীব্রকে দেখেই তনা শুভকে এক ঝটকা দিয়ে সরিয়ে দিল। তীব্র চোখে হাত দিয়েই বলল, যাচ্ছি আমি, তোরা সময় নিয়ে নিচে আয়, কোনো তাড়াহুড়া নেই। এই শালা, কই যাচ্ছিস তুই? আমাদের রোমান্সের উপর এক বালতি ঠান্ডা পানি ফেলে এখন বলছিস সময় নিয়ে নিচে যেতে? কোনো তাড়াহুড়ো নেই, তাহলে তুই এখানে আসলি কেন? তীব্র এবার চোখ থেকে হাত সরিয়ে নিয়ে বলল, শালা হবি তুই? আমি তোর বোনকে বিয়ে করলে? তোরা এভাবে দিনে দুপুরে দরজা খোলা রেখে এসব করছিস তা কে জানে। আমি তো ভুলে চলে এসেছি। এখন যদি সাজ বা সন্ধ্যা চলে আসতো তখন? লজ্জা নাই শালা, দরজাটা তো লাগিয়ে নিবি। তোনার ইচ্ছে করে মাটির নিচে ঢুকে যেতে। কিছু না বলে তনা রুম থেকে বের হয়ে চলে গেল। দিলই তো আমার বউটাকে লজ্জা পাইয়ে। আসছে বউওয়ালা। আমার এদিকে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তা দেখার নাম নেই উনি আছে বউয়ের লজ্জা নিয়ে। যতদিন তোর বোনকে আমার হাতে তুলে না দিবি ততদিন তোদের এভাবেই জ্বালাব। 11টার দিকে সবাই মেজো চাচার বাসায় পৌঁছে গেল। তীব্র গিয়ে জান্নাতকেও নিয়ে আসল। নীলি সন্ধ্যাকে পেয়ে আনন্দে আত্মহারা। নিশি ঠিকই আছে, সবার সাথে ভালোভাবেই কথা বলেছে। শুভ ভেবেছিল নিশি হয়তো তোনার সাথে কথা বলবে না।
কিন্তু নিশি শুভর ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে। তোনার সাথে নিশি খুব ভালোভাবে হেসে হেসে কথা বলেছে। লাঞ্চ শেষে সবাই অনেকক্ষণ হলো রুমে বসে আড্ডা দিয়েছে। মেজো চাচি এক ফাঁকে তোনার সাথে কথা বলেছে, নিজের ছেলেকে বিয়ে করাতে তো অনেক দেরি, 2 মেয়ের ও তো এখনো বিয়ে হয়নি, এদিকে তো নাতি নাতনি নিয়ে খেলার বয়স পার হয়ে যাচ্ছে। ভেবেছিলাম শুভর ছেলে মেয়ে নিয়ে বুড়ো বয়সে একটু আনন্দ ফুর্তি করব, কিন্তু তোমরা তো এখন পর্যন্ত কোনো খুশির খবর দিল না। তনা চাচির কথা শুনে লজ্জায় মরে যাচ্ছে। দেখো মা, আমার কাছে লজ্জা পেতে হবে না, আমাদের নাতি নাতনির মুখ কবে দেখাচ্ছ তা বলো। তনা লজ্জা মাখা মুখ নিয়ে একবার শুভর দিকে তাকাল। শুভ তনাকে দেখে একটু হাসল। তনা ও মুচকি হেসে চোখ নামিয়ে নিল। পরেও বার যেন খুশির খবর আর মিষ্টি নিয়ে আমাদের বাসায় আসা হয়। তনা হ্যাঁ সূচক মাথা নাড়ল। লজ্জা পেয়ে চাচির সামনে থেকে উঠে গেল। চাচির সাথে কি এত কথা বলছিলে? আমি যে একা একা বসে আছি তাও খেয়াল করলে না। চাচি ডেকে নিয়ে গিয়ে কথা বলছিস, আমি উঠে চলে আসব নাকি? আচ্ছা, কি কথা বলছিল? বলতে পারবো না। এটা কেমন কথা? চাচি কি বলল তা আমাকে বলতে সমস্যা কি? আমার লজ্জা লাগবে কথাটা বলতে। ওরে আমার লজ্জাবতী রে, এত লজ্জা আসে কোথা থেকে? জানি না। এই তনা বলো না চাচি কি বলছিল, প্লিজ বলো, আমার জানতে খুব ইচ্ছে হচ্ছে। চাচি খুশির খবর শুনতে চাইছিলেন। মানে? কিসের খুশির খবর? তুমিও না শুভ? চাচি নাতি নাতনির মুখ দেখতে চাইছেন। এটাই বলেই তনা মুখ লাল করে মাথা নিচু করে নিল। শুভ হেসে বলল, আমিও তো তাই বলছিলাম, সবাইকে এখন একটা নাতি বা নাতনি গিফট করা উচিত। নিশি দোতলার বারান্দা থেকে শুভ আর তনাকে দেখছে। দুজন একসাথে কত হাসি খুশি আছে। ওদের দুজনকে কত ভালো লাগছে একসাথে। সত্যি শুভর জন্য তনাই একদম পারফেক্ট। নিশিকে হয়তো শুভর পাশে এতটা মানাতো না। সাজ রুনুর পেছনে পেছনে হাঁটছে। অনেকক্ষণ হাঁটার পর ওরা একটা ছোট চিপা গলিতে ঢুকল। একপাশে ড্রেনের ময়লা আবর্জনাতে ভরে আছে। বাজে একটা গন্ধ এসে নাকে লাগছে। রুনু সাজকে নিয়ে কোথায় যাচ্ছে? সত্যিই কি এখানে ওদের বাসা? এমন জায়গায় মানুষ বাস করে? আসে না পা, এই তো আর একটু, তারপরই আমাদের বাসা। হুম। সাজ আজ রুনুর সাথে ওদের বাসায় এসেছে। রুনুর বাবা সাজ্জাদ হোসেন নাকি অনেক অসুস্থ, বাঁচবেন নাকি তা বলা যায় না। রুনু আজ সাজকে আনতে গেলে সাজ বারণ করেনি। রুনুর সাথে আসতে রাজি হয়ে যায়। বাড়িটা একতলা, তবে আকারে অনেক ছোট। বাড়ির রং উঠে গেছে। সাজ আর রুনু ভেতরে আসতেই রানা দৌড়ে আসল। মা মা দেখো কে এসেছে। ভেতর থেকে একজন রোগা পাতলা মহিলা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বাইরে বেরিয়ে আসল। কে এসেছে? মা আপা এসেছে। মহিলা বাইরে বেরিয়ে এসে সাজের সামনে দাঁড়াল। অনেকক্ষণ সময় নিয়ে সাজকে দেখল। তুমি সাজ? সাজ মাথা নাড়ল। ভেতরে এসো। রুনু তুই ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? সাজ সবার সাথে ভেতরে গেল। রুমগুলো একদম ছোট। ঘরে তেমন জিনিসপত্রও নেই। সামান্য কিছু জিনিস, তাও খুব কম দামি বলে মনে হচ্ছে। রুনু রানার মা সাজকে বসতে দিতে ব্যস্ত হয়ে উঠেছে। সাজ কি খাবে, সাজকে কি খেতে দিবে তা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। রুনু ওকে বসতে দে, আমি ওর জন্য কিছু নিয়ে আসছি। আমি কিছু খাবো না, তেমন দেরিও করব না, একটু পরই চলে যাব।
বাসায় কাউকে জানিয়ে আসেনি। ফিরতে দেরি হলে চিন্তা করবে সবাই। বসবে না? রুনু, ওকে তোদের বাবার কাছে নিয়ে যা। বাবার কাছে নিয়ে যা। এই কথাটা শুনেই সাজের ভেতর কেমন করে উঠল। অস্থির লাগতে শুরু করেছে সাজের। এই লোকটা তার বাবা, অথচ বোঝ হওয়ার পর থেকে একদিন ও উনাকে দেখেনি, বাবা বলে ডাকতে পারেনি, ছোটবেলা থেকেই বাবার আদর পায়নি। রুনু সাজকে সাজ্জাদ হোসেনের কাছে নিয়ে গেল। একজন লোক বিছানায় শুয়ে আছে, একদম রোগাটে, চোখ মুখ ভেঙে গেছে। সাজ ঘরে যেতেই সাজ্জাদ হোসেন ভাঙা গলায় বললেন, কে এসেছে? কে? আমার মা এসেছে? রুনু ফিসফিসিয়ে বলল, আপা, বাবা আপনার কথা বলছে। সাজ অবাক হয়ে রুনুর দিকে তাকাল। রুনু বলল, বাবা সব সময় আপনার কথাই বলেন। উনার কাছে যে আসবে তার কাছেই আপনার কথা জিজ্ঞেস করবেন। আমার মা এসেছে? কই আমার মা? আপা, বাবা আপনাকে ডাকছে। সাজ সাজ্জাদ হোসেনের কাছে এগিয়ে গেল। বুকের ভেতর কেমন একটা ব্যথা অনুভব হচ্ছে, চোখ ভরে আসছে, সবকিছু কেমন ঝাপসা লাগছে সাজের কাছে। রুনু গিয়ে সাজ্জাদ হোসেনকে ধরে উঠিয়ে বসিয়ে দিল। সাজ্জাদ হোসেন সাজের সাথে এমনভাবে কথা বলছে যেন সাজকে উনি অনেক আগে থেকেই চিনেন। সাজ সব সময় উনাদের সাথেই ছিল। মা, তুমি এসেছ? রুনু, দেখ আমার মা এসেছে। তুমি আসতে এত দেরি করলে কেন মা? সাজের ভীষণ কান্না পাচ্ছে। সাজ্জাদ হোসেন ডান হাত ডান পা নাড়াতে পারেন না। উনি বা হাত উঠিয়ে সাজকে কাছে ডাকলেন। সাজ উনার পাশে গিয়ে বসল। কেমন আছো তুমি মা? ভালো। তোমার বাবা মা কেমন আছেন? ভালো। উনারা তোমাকে আমার কাছে আসতে দিয়েছেন? আমি কাউকে জানিয়ে আসিনি। আমি যে আজ এখানে এসেছি তা বাসায় কেউ জানে না। ও আচ্ছা। সাজ্জাদ হোসেন কিছুক্ষণ চুপ থেকে বললেন, আলম কি এখনো আমার উপর রেগে আছে? আমাকে কি ও ক্ষমা করতে পারেনি? সাজ কিছু বলল না। সাজ্জাদ হোসেন বুঝতে পারলেন। মা, একটা কথা জিজ্ঞেস করি? হুম। আলম কি তোমাকে মেয়ের মতো ভালোবাসে? সাজের চোখ বেয়ে পানি পড়ল। হুম, বাসে। তোমার মায়ের সাথে বাজে ব্যবহার করে না তো? না। আলমকে বলবে ও যেন আমাকে ক্ষমা করে দেয়। আমার পাপ অনেক বড়, আমি ক্ষমার যোগ্য না। তারপরও ক্ষমা চাইছি। সে সময় আমার মাথা ঠিক ছিল না। কি করেছি তখন তার নিজেরও খেয়াল নেই। তবে এখন সব মনে হয়, চোখের সামনে সব ভেসে ওঠে। আমি নিজে গিয়েই আলমের পা ধরে ক্ষমা চাইতাম, কিন্তু আল্লাহ আমার সে পথ খোলা রাখেননি। একা একা উঠতে পারি না, চলাফেরা করতে পারি না। সাজ কাঁদছে। সাজ্জাদ হোসেন ও কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু মুখে হাসি। কাঁদছ কেন মা? আমার এই অবস্থা দেখে কষ্ট হচ্ছে? একদম কষ্ট পেও না। আমি আমার পাপের শাস্তি ভোগ করছি। সাজ এখানে আসার সময় ভেবেছিল এত বছরের জমে থাকা কষ্টগুলো সাজ্জাদ হোসেনের সামনে ঝেড়ে ফেলবে। কটু কথায় সাজ্জাদ হোসেনকে জিজ্ঞেস করবে উনি কেন উনার মেয়ে আর স্ত্রীর সাথে এমনটা করেছে। কিন্তু এখানে আসার পর সাজ একটা কথাও বলতে পারল না। মা, আমাকে একটা বার একটু বাবা বলে ডাকবি? সাজ আর 1 মিনিটও এখানে বসে থাকতে পারল না, দৌড়ে উঠে চলে গেল। সাজ্জাদ হোসেনের শেষের কথাটা ও রাখতে পারল না। সাজ সাজ্জাদ হোসেনকে বাবা ডাকতে পারেনি। রুনু পেছনে থেকে সাজকে ডাকছে, আপা যাবেন না? আপা শুনুন, ওকে ডাকিস না মা, যেতে দে ওকে। এই বাড়ি থেকে বের হয়ে গলিটা পার করে এসে সাজ দাঁড়িয়ে গেল।
হাঁটতে পারছে না আর, পা অবশ হয়ে আসছে, চোখের সামনে চারদিক ঝাপসা লাগছে, কষ্ট হচ্ছে খুব, মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে। সাজ কিছু ভেবে না পেয়ে তীব্রকে কল করল। আমাকে এসে একটু নিয়ে যাও না। সাজ, কি হয়েছে তোর? তোর কথা এমন শোনাচ্ছে কেন? কিছু হয়নি, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। আচ্ছা, কোথায় তুই বল আমাকে, আমি এক্ষুনি আসছি তোকে নিতে। তীব্র সাজের সামনে আসতেই সাজ তীব্রকে ঝাপটে ধরে কাঁদতে লাগল। তীব্র হতভম্ব হয়ে গেল, কিছুই বুঝতে পারছে না। সাজ, কি হয়েছে তোর? কাঁদছিস কেন এই সাজ? সাজ কিছু বলছে না, কেঁদেই যাচ্ছে। দেখ সাজ, আমি তোর চোখে পানি সহ্য করতে পারি না। তোকে কাঁদতে দেখলো আমার কষ্ট হয়, রাগ লাগে। কি হয়েছে বল বলছি, কাঁদছিস কেন এভাবে? সাজ অস্পষ্টভাবে কেঁদে কেঁদে বলল, আমি বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে চল। বাসায় নিয়ে যাব। আগে বল তোর কি হয়েছে, কাঁদছিস কেন? আর এখানেই বা কেন আসছিস, কার কাছে আসছিলি বল? রুনুর বাবা। কি বলছিস বুঝছি না, কান্না থামিয়ে স্পষ্ট করে বল। রুনু ওর বাবার সাথে দেখা করাতে। রুনু। তীব্র আর কিছু বলল না, কারণ তীব্র বুঝতে পারছে সাজ তার বাবার সাথে দেখা করতে আসছিল, আর তাই এত কান্না করছে। এত বছরের জমে থাকা কষ্ট আজ প্রকাশ পাচ্ছে। তীব্র সাজের গালে হাত রেখে কপালে গাঢ় করে একটা চুমু দিল। কাঁদে না পাগলি মেয়ে, এখন একটু থামো, অনেক কান্না হয়েছে। তোকে কাঁদতে দেখলে আমার ও কান্না পায়। সকালে আলম হোসেন নিচে সোফায় বসে নিউজ পেপার পড়ছিলেন। কোকিয়া বেগম আর তনা রান্নাঘরে। সাজ আলম হোসেনের জন্য চা নিয়ে আসল। বাবা, এই নাও তোমার চা। দে মা, কতক্ষণ ধরে বসে আছি, তোকে ছাড়া কেউ একজন এক কাপ চাও দিয়ে গেল না। সন্ধ্যা দৌড়ে এসে আলম হোসেনের পাশে বসল। বলল, আপু আমাকে ও চা দাও। দাঁড়া দিচ্ছি। ভাইয়া কোথায়? ভাইয়া ও তো সকালে চা খায়। ভাইয়া কোথায় যেন বের হয়েছে। এত সকালে? হঠাৎ আলম হোসেনের ফোন বেজে উঠল। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করতে করতে আলম হোসেন বললেন, এত সকালে আবার কে ফোন দিল? ফোন হাতে নিয়ে দেখলেন উনার মেজ ভাই ফোন দিয়েছেন। কল রিসিভ করে কানে নিয়ে বললেন, হ্যাঁ বল। ফোনের ওপাশ থেকে কি কথা বলল তা শোনা গেল না। আলম হোসেন উঠে দাঁড়িয়ে গেলেন। আতঙ্কে মুখ কালো করে বললেন, কি বলছিস? কি হয়েছে নিশির? কিছু একটা শুনে আলম হোসেনের হাত থেকে চায়ের কাপটা নিচে পড়ে গেল। খুব জোরে শব্দ হল। কোকিয়া বেগম তনা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আলম হোসেন ফোন কান থেকে নিচে নামিয়ে সোফায় ধরে আস্তে আস্তে বসে গেলেন। সাজ বাবার এমন অবস্থা দেখে বলল, বাবা, কার ফোন ছিল? নিশি আপুকে নিয়ে কি বলছিল? বাবা, কি হয়েছে বলো। আলম হোসেনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কোকিয়া বেগম বললেন, কি হয়েছে তোমার? কার ফোন ছিল আর ফোন এমন কি শুনেছ যার জন্য তুমি এতটা অস্থির হয়ে গেলে? বাবা, কিছু তো বলবে। সন্ধ্যা। আলম হোসেন কাপা কাপা গলায় বললেন, নিশি সুইসাইড করেছে। কি? সন্ধ্যা, কি বলছো এসব বাবা? কে বলেছে তোমাকে? সাজ, পাগল হয়ে গেলে নাকি তুমি? এসব উল্টাপাল্টা কি বলছো? নিশি সুইসাইড করবে কেন? কোকিয়া বেগম। মেজ চাচি সাজকে ধরে হাউমাউ করে কান্না করছে।
চাচা, নীলি, আদি সবাই কাঁদছে। বাড়িতে অনেক লোকজন এসে ভিড় করেছে। নিশির রুমের বিছানায় নিশির প্রাণহীন নিথর দেহটা পড়ে আছে। নিশির মা একটু পরপর মেয়ের মুখের উপর থেকে সাদা চাদরটা সরিয়ে নিচ্ছে। নিশির মুখে হাত বুলিয়ে চিৎকার করে কান্না করছে। ওঠ না মা, তুই এভাবে শুয়ে আছিস কেন? তোর ঘুম এখনো ভাঙছে না কেন? কতবার করে ডাকছি তোকে। ওঠ নিশি, মা ওঠ না। চাচি, তুমি একটু শান্ত হও। এমন করো না চাচি। নিশি আপু আমাদের মাঝে নেই চাচি। নিশি আপুকে হাজার ডাকলেও এখন তোমার ডাকের সাড়া দিবে না। সাজ। চাচি সাজের উপর রেগে গিয়ে বললেন, কে বলেছে ও আমাদের মাঝে নেই? আমি ডাকলে নিশি নিশ্চয়ই উঠবে। দেখ, আমার ডাক শুনে নিশি এক্ষুনি উঠে পড়বে। সাজ চাচিকে জড়িয়ে ধরে চাচির মাথা ওর বুকের সাথে মিশিয়ে রাখল। পাগলামি করো না চাচি। তুমি এমন করলে নীলি আদিকে কে সামলাবে? ওরা তো একদম ছোট, ওরা কিভাবে সবটা মেনে নিবে? এতক্ষণে তীব্র তার বাবা মাকে নিয়ে এখানে চলে আসল। সব চাচারাও এসে গেছে। কেউ বিশ্বাস করতে চাইছে না নিশি যে ওদের মাঝে নেই। নিশির মতো বুদ্ধিমতী মেয়ে এখন একটা কাজ করল কেন? আলম হোসেন উনার ভাইয়ের সাথে কথা বলছেন। কি করে হলো এসব? জানি না ভাইজান। রাতে আমাদের সাথে খাওয়া দাওয়া করে রুমে গেল। তারপর আবার আমাদের রুমে এসে আমার সাথে ওর মায়ের সাথে কথা বলেছে। আমাদের নিজেদের খেয়াল রাখার কথা বলছিল। তখন তো বুঝতে পারিনি ভাইজান ও এমন একটা কাজ করবে। কেন এমনটা করেছে তা জানে না কেউ? আমরা তো কিছুই জানি না ভাইজান। নিশি তো কখনো কারো সাথে তেমন কোনো কথা বলতো না। সব কিছু নিজের মধ্যেই রাখত। কি কষ্ট ছিল ওর, যার জন্য এমন একটা ভুল সিদ্ধান্ত নিতে হলো ওর। বলতে বলতেই মনির হোসেন কান্নায় ভেঙে পড়ল। কেউই বুঝতে পারছে না নিশি হঠাৎ এমন কাজ কেন করল। কি অসুবিধে ছিল ওর? কোনো কষ্টে এমনটা করল? কোনো সমস্যা থাকলেও তা কি সবাইকে জানানো যেত না? শুভ এখানে এসে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল দরজার পাশে। ভেতরে ঢুকতে পারছে না। পা অবশ হয়ে আসছে। এসব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। সবার এতটা কষ্টের জন্য শুভ নিজেকে অপরাধী মনে করছে। ভাবছে নিশি হয়তো তার জন্যই এমন একটা কাজ করতে বাধ্য হয়েছে। নীলি সন্ধ্যাকে ধরে চিৎকার করে কাঁদছে। আপু আমাদের সবাইকে ছেড়ে চলে গেল কেন সন্ধ্যা আপু? আপু তো এমন মেয়ে না। আমাদের নিয়ে তো আপু অনেক চিন্তা করত। তাহলে কেন আমাদের ছেড়ে গেল? সন্ধ্যা কি বলে নীলিকে সান্ত্বনা দিবে তা ভেবে পাচ্ছে না। এই সময়ে কি কোনো কথাতে কাউকে সান্ত্বনা দেওয়া যায়? শুভ কাউকে কিছু জিজ্ঞেস করতে পারছে না। কথা বলার শক্তিটুকু ও যেন ওর মধ্যে নেই। তীব্র শুভর কাছে আসল। এখানে দাঁড়িয়ে আছিস কেন? মামা মামির কাছে চল। এসব কিছুর জন্য আমি দায়ী। আমি সিউর নিশি আমাকে নিয়ে কষ্ট পেয়েই এমন একটা কাজ করেছে। আমাকে আর তনাকে ওর একসাথে মেনে নিতে পারছিল না। একদম পাগলামি করবি না। তোর জন্য কিছুই হয়নি। নিশি না বুঝে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। এতে তোর কোনো দোষ নেই। তুই এসবের জন্য নিজেকে দায়ী করছিস কেন? বিকেল 4টায় নিশির জানাজার হল। নিশি কবর দিয়ে সবাই চলে আসতে লাগল। আলম হোসেন উনার ভাইকে ধরে ধরে বাসায় নিয়ে গেলেন। লোকটা নিজের বড় মেয়েকে হারানোর কষ্টে কেমন যেন পাথর হয়ে গেল। এখন কোনো কথা বলছেন না, কাঁদছেনও না। শুভ নিশির কবরের পাশে দাঁড়িয়ে আছে। সবাই চলে গেছে কিন্তু শুভ যাচ্ছে না। এক দৃষ্টিতে নিশির কবরের দিকে তাকিয়ে আছে। কেন এমনটা করলি তুই?
এত বড় ভুল কিভাবে করতে পারলি? তুই তো অনেক সাহসী মেয়ে ছিলি, তাই না? তাহলে কেন এটা করলি? আমাকে নিজের কাছে কেন অপরাধী বানালি? তীব্র শুভর পাশে এসে দাঁড়াল। শুভ, চল, পাগলামি করিস না ভাই। দেখ না তীব্র নিশি আমাকে কেমন অপরাধী বানিয়ে চলে গেল। চাচা চাচি নীলি আদি কত কষ্ট পাচ্ছে ওর জন্য। এমনটা করার আগে কি নিশি একবারও ওদের সবার কথা ভাবল না? এমন স্বার্থপরের মতো কেন সবাইকে কাঁদিয়ে চলে গেল? তনা চাচিকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। চাচি বারবার নিশির কাছে যেতে চাইছেন, চিৎকার করে কান্না করছেন আর মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাচ্ছেন। নীলি সাজের কোলে মাথা রেখে হেঁচকি তুলে কাঁদছে। অনেক কান্না করার কারণে গলার স্বর পাল্টে গেছে। জানো আপু, কাল রাতে সবাই একসাথে বসে খেয়েছি। রাতে আপু আমার রুমে গেছে, আমার সাথে কত কথা বলেছে। আমার সাথে কখনো নাকি ভালো করে কথা বলেনি, এজন্য ক্ষমাও চেয়েছে। আমি যেন বাবা মাকে দেখে রাখি তা ও বলেছে। আর রুম থেকে যাওয়ার সময় শেষে বলে গেছে আমাদের সবাইকে নাকি আপু অনেক ভালোবাসে। এটুকু বলেই নীলি আবার কাঁদতে লাগল। চুপ কর বোন, আমার এসব আর বলিস না। যা হবার তা হয়ে গেছে, এখন সবার দায়িত্ব তোর উপর। চাচা চাচি আদিকে তো এখন তুইই দেখে রাখবি, ওদের তো আর তুই ছাড়া কেউ নেই। সাজের এসব কথা নীলি কানে নিচ্ছে না, সে ওর মতো করে বলেই যাচ্ছে। রাতে আপু এত ভালো করে কথা বলেছে, আর সকালেই এটা কি হয়ে গেল? আমি আপুকে ডাকতে গিয়ে দেখি আপু আমাদের মাঝে নেই। আপুর বিছানার পাশেই ঘুমের ঔষধের শিশিটা পড়ে আছে। এত ডাকাডাকির পরও আপু আর উঠল না। সকাল হতে হতে আপু আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। সেদিন রাতে আর কেউ এক ফোঁটাও ঘুমালো না, কেউ কিছু খেলও না। সবার ক্ষুধা যেন মরে গেছে, সবাই যেন কেমন হয়ে গেছে। এই ধাক্কাটা কেউ সহ্য করতে পারেনি। চলবে।